হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমার সাথে আছে আমার মুভি রিভিউ কমিউনিটির তিন বন্ধু, দুই বন্ধু এবং এক ভাই। তো আজকে আমরা কিছু মজার টপিক নিয়েও ডিসকাস করব, কিছু সিরিয়াস বিষয়ও ডেভেলপমেন্ট ঘটেছে সেগুলো নিয়েও ডিসকাস করব। তো প্রত্যেককে প্রথমে জিজ্ঞাসা করব কেমন আছিস, সেটা হচ্ছে কোল্ড ওপেনিং আমার। না, তুই তো আমি রোজই কথা আমি বলি, খুব তাহলে একটা এটা ভালো আবার নেই। নতুন নাটক এই মানে লোকের টাইমে তখন তুমি করো, এটা তো তোর সাথে রোজই কথা, একটু আগেও কথা হলো। আরে কিন্তু কন্টেক্ট তো বার করতে হবে। এই সময় এসব বাদ দে, তুই কেমন আছিস বল। আমি তো বিন্দাস আছি, কারণ আমার সমস্ত এখন ছবির বাজার নেক্সট উইকেও রিলিজ করছে অন্নপূর্ণা, তারপর অক্ষয় কুমারের, মানে যেহেতু অক্ষয় কুমারের ফ্যান, কেসারি চ্যাপ্টার 2, তো খুবই ভালো আছি। বাহ, স্বর্ণ কেমন আছিস? ভাই আমাকে বলছিস? হ্যাঁ, আর কাকে বলবো। হ্যাঁ, আমি আমি ভালো আছি ভাই, ভালো আছি ভাই। শোন, তো প্রথমে গতকাল না দুদিন আগে জাট মুক্তি পেয়েছে। আমার সিনেমাটা পার্সোনালি বেশ ভালো লেগেছে, এবং আমি যে খুব মাস মাসালা সিনেমা দেখি বা আমার যে খুব এই মানে এই টাইপের সিনেমার ফ্যান আমি তা নই, বাট আমার তাও খুব ভালো লেগেছে। তো জাট সিনেমাটা কার কিরকম লাগলো, আমি প্রথমে যাবো শুভমের কাছে। শুভম, তোর জাট সিনেমাটা কেমন লাগলো? প্রথমে দর্শকদের বলে দিই, আমাদের ডেডিকেশন জানেন, এখন বাজে 12:30 রাত, এখন আমরা পডকাস্টে বসলাম। আরে হিউজ ডেডিকেশন আমাদের। যাই হোক, দেখুন, আমার চোখ দুটে পড়ছে। সত্যি কথা বলতে, যেটা নিয়ে তুই বললি জাট সিনেমা, জাট মজার সিনেমা, ঠিক আছে। কেউ যদি কোনো বেশি এক্সপেকটেশন না নিয়ে যায় সিনেমা হলে, যে আমি এটা পাবো ওটা পাবো, খালি এন্টারটেনমেন্টটা খোঁজার জন্য সিনেমা হলে যায়, যে আমি 2.5 ঘন্টা এন্টারটেন হবো, 90s এর সানি দেওয়ালকে ফেরত পাবো যে অ্যাকশন করছে, ডায়লগ বাজি করছে, তাদের জন্য মশালা, একদম মশালায় ফুল প্যাকড জাট সিনেমা। আউটস্ট্যান্ডিং সিনেমা, যেখানে মানে সানি দেওয়াল হেভি অ্যাকশন করেছে, তাকে ইন্ট্রোডিউস ভালোভাবে করা হয়েছে, এবং তার প্রত্যেকটা ফ্রেম ভালো। সে যখন ডায়লগ মারছে, এবং তার পুরোনো যে ডায়লগ গুলো, যেগুলো এখানে ট্রিবিউট দেওয়া হয়েছে, যে উতারকে ফেক দইয়ে বর্দি, ঠিক আছে, ওই যে ডায়লগ গুলো, ওগুলো খুব ভালোভাবে আসে। যারা 90s কিড, মানে যারা ছোটবেলা থেকে সানি দেওয়ালকে দেখে বড় হয়েছে, তারা না খুব রিলেট করতে পারবে ওই ব্যাপারগুলোতে। বিজিএম এর কাজ ভালো, সুন্দরভাবে অ্যাকশন সিকোয়েন্স করা হয়েছে। এবার আমার যেটা মনে হয়েছে, অ্যাকশনটা দেখাতে গিয়ে একটু বেশি অ্যাকশন দেখিয়ে ফেলেছে, লেবুটাকে একটু বেশি চটকে ফেলেছে আর কি। অ্যাকশন সিকোয়েন্স গুলো আরেকটু কম রাখলে, আরেকটু কম্প্যাক্ট করলে, সিনেমাটার লেন্থ যদি আরেকটু ছোট করতে, কারণ গল্প খুব ওয়ান লাইনার একটা গল্প, টুইস্ট এন্ড টার্নস গুলো আগেই রিভিল হয়ে যায়। মানে মুভি দেখতে দেখতে যারা একটু মুভি দেখে, তারা বুঝতে পারবে যে কি আসবে টুইস্ট এন্ড টার্নস। এবার ওইগুলো যে লাস্টে যে মানে ফ্ল্যাশব্যাক এর পোর্শন গুলো, ওগুলো কেটে ট্রিম করে সিনেমাটা আরেকটু ছোট করে, অ্যাকশন গুলোকে আরেকটু কমিয়ে যদি সিনেমাটাকে আরেকটু ক্রিস্প করা যেত, আমার মনে হয় তাতে বেশি ভালো হতো। কিন্তু যারা মশালা মুভি দেখতে ভালোবাসে, তাদের জন্য মাস্ট ওয়াচ, হলে যান, গিয়ে দেখে আসুন, এবং সিঙ্গেল স্ক্রিনে যাবেন। এটা আমি মানে যখন আমি রিভিউ করেছি তখনও বলেছি, জাট এরকম একটা সিনেমা যেটা সিঙ্গেল স্ক্রিনে দেখেই মজা, যেটা মাল্টিপ্লেক্সে ওই 4-5টা দর্শক নিয়ে বসে এই সিনেমা দেখে মজা নেই। বন্ধু বান্ধব নিয়ে যান, সিঙ্গেল স্ক্রিনে গিয়ে জাট দেখে আসুন, তাহলে আপনি অ্যাকচুয়াল যে কোর ইমোশনটা বা মজাটা ওরা বুঝতে পারবেন। এই ছিল আমার জাটের আমার ভালো লেগেছে সিনেমাটা। তো আমি এবার সৌম্যর কাছে যাবো। সৌম্য, সানি দেওল তো তোর সময়ের আগেকার সুপারস্টার। সানি দেওল যখন 90s এ অ্যাকশন সিনেমা করছে, তুই হয়তো সেগুলো পরে দেখেছিস, বা হয়তো তুই যখন ছোট ছিলিস। তো তোর জাট সিনেমাটা কিরকম লাগবে? আমারও ব্যাপক লেগেছে জাট সিনেমা, কারণ আমি যেহেতু সানি দেওয়ালের যে কটা সিনেমা আছে, সানি দেওয়াল তার কেরিয়ারে যা যা করেছে আমি সবই দেখে ফেলেছি। তো আমার ক্ষেত্রে জাট দারুণ একটা ছবি লেগেছে, এবং রণদীপ হুডার কাজ আমার এখানে পার্টিকুলারলি তার কাজও খুব ভালো লেগেছে। কারণ রণদীপ হুডার যেরকম অ্যাক্টিং আমরা দেখেছিলাম রণদীপ হুডার প্রিভিয়াস কাজগুলোতে, সেখানের থেকে সে আরো অনেক বেটার অ্যাক্টিং করেছে, এবং মানে সানি দেওয়ালের সঙ্গে তার যে টাসেল, সেটা ভীষণ ভালো জমেছে। এবং তাছাড়াও সানি দেওয়ালকে এই ছবিতে যে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে এই ছবির যে বিজিএম, সেটা মাস্টার ছবির বিজিএম এর থেকে খানিকটা তার মতো লাগছে কিছু না, কিছু ওটার জায়গায়। যে ইন্ট্রোটা আছে, যে থিম সংটা আছে, থিম সং এর একটা ক্রিসেন্টও, হ্যাঁ। হ্যাঁ, তো এবার সেটা আমার মনে হয়েছে সেটা করা উচিত ছিল না, কারণ এত যখন একটা বিগ বাজেটের ছবি বানাচ্ছে, একটা বিজিএম যদি তাদের নিজস্বতা যদি তার মধ্যে থাকতো, তাহলে সেটা মানে কোনো মানে অসুবিধা হতো না, হয়তো কিছু বেশি লাগতো তাদের যখন বিগ বাজেটের এটা যখন ছবি। কারণ সানি দেওয়াল তো এখন বিগ বাজেট ছাড়া কিছু করছেন না, তো এটা তাদের একটু দেখা উচিত ছিল। স্বর্ণ, তোর কেমন লাগলো? দেখ ভাই, আমার মজা লেগেছে, মস্তি লেগেছে, ওয়ান টাইম ওয়াচ, ফান ডিসেন্ট ফিল্ম। এবং আমি আমি যেরকম ট্রেলারের সময় আমি যেরকম বলেছিলাম, এই টাইপের সিনেমা কাটাছেঁড়া হেভি ডিসকাশনের জন্য নয়, দেখো মস্তি করে ভুলে যাও। কিন্তু আমি একটা কথা বলবো, জাটের মধ্যে একটা পোটেনশিয়াল ছিল। সানি দেওয়ালের ঘাতক বা ঘায়েল সিনেমাগুলো এখনো রিলিভেন্ট,
কারণ তার মধ্যে না মাস আর ক্লাসের অদ্ভুত একটা ব্যাপার ছিল। কিন্তু এই যে ওর বাবা সাফার করছে, হসপিটালে যাচ্ছে, লাইন দিচ্ছে, বা এই যে পলিটিক্যাল গুন্ডারা এসে ওদের ফ্যামিলি তছনছ করছে, আগেকার দিনের সিনেমার মধ্যে ব্যাপার কি ছিল যে সাফারিং গুলো আমাদেরকে হার্ড হিট করতো। তো আমরা চাইতাম যে হিরো এবার ভিলেনের পেছনটা মারুক ভালো করে। ফলে সিনেমাটা একটা সিরিয়াস টোনের মধ্যেও যাচ্ছে, আবার একটা ফ্যান্টাসি এলিমেন্টের মধ্যেও যাচ্ছে। এবং এই যে শিফটটা, এটার মধ্যে টোনাল ব্যালেন্সটা এত সুন্দর যে আমরা অ্যাজ এ হোল সিনেমাটা মনেও রাখছি। মানে ঘাতকার ঘায়ল কিন্তু কেউ ভুলতে পারিনি আজ অব্দি। আমি বর্ডার গদর ওগুলোর কথাতে আমি মানে ওইগুলোকে এক্সাম্পলের মধ্যে টানি আমি, যদি যে ওগুলোর ইমোশনাল ইম্প্যাক্ট অনেক বেশি হাই ছিল। এবার আমরা সবাই জানি যে ফিল্ম মেকিং এখন গাটার ট্র্যাশ হয়ে গেছে, ঠিক আছে, এখন অনেক বেশি ফর্মুলেটিক ফিল্ম মেকিং হয়। সেইখানে দাঁড়িয়ে জাটের থেকে ওরকম ঘাতক ঘায়লের মতো কাল্ট ক্লাসিক আমরা এক্সপেক্ট করতে পারি না। তো এই সময় যেটা হচ্ছে কি, ওয়ান টাইম ওয়াচ হতে হবে, ভালো বিজিএম হতে হবে, ভালো অ্যাকশন হতে হবে, আর সোয়াগ থাকতে হবে, ডায়লগ ভালো হতে হবে, সেগুলো কিন্তু রয়েছে। ফলে আমার যে এক্সপেকটেশন নেই বা লো এক্সপেকটেশন, সেই তুলনায় এই সিনেমা, তবে সিনেমাটার গল্পে কিছু কিছু এলিমেন্ট রয়েছে, যে ভিলেনদের ব্যাক স্টোরিতে কিছু এলিমেন্ট রয়েছে যেগুলো মনে হচ্ছে যে চাইলে এটাকে আরো ভালো করে করা যেত। বাট সেটা যে ঠিক আছে, ছাড়ো, বাদ দাও। ওকে, আমার এটুকুনি লেগেছে। তো আমি স্বর্ণের কথা ধরেই আসছি, শুভমের কাছে প্রথমে যাব। তো শুভম, স্বর্ণ যেটা বললো, ইভেন আমারও সেটা মনে হয়েছে যে সিনেমাটা ফার্স্ট হাফ দুর্দান্ত, এটা আই থিঙ্ক প্রত্যেকে এগ্রি করবো। ফার্স্ট হাফ সিনেমাটা দুর্দান্ত ছিল। সেকেন্ড হাফে কোথাও গিয়ে সিনেমাটা বড্ড বেশি একটা ফর্মুলাইক আমরা যেরকম ভাবে সিনেমা দেখি, এবং এটা একটা কিছুটা ওপেন স্পয়লারের ডিসকাশন হবে, যে যে টুইস্ট গুলো এসছে সেগুলো খুবই প্রেডিক্টেবল, আমরা আগে অনেকবার দেখেছি। তো প্রথম হাফের থেকে সেকেন্ড হাফে গল্পটা পড়ে গেল বলে তোর কি মনে হয়েছিল? মানে যেটা স্বর্ণ বললো যে সিনেমার পোটেনশিয়ালটা হয়তো ছিল খুব ভালো কিছু হওয়ার, বাট সেটা একটা ডিসেন্ট এন্টারটেইনিং সিনেমায় গিয়ে থেমে গেল। হ্যাঁ, একদমই তাই। কারণ প্রথম দিকে তুই যদি দেখিস, কমেডি, অ্যাকশন, ড্রামা, ভিলেনকে যেভাবে বিল্ড আপ করে, হিরো যেভাবে আসে, সেই জিনিসগুলো না দেখতে মজা লাগছিল ফার্স্ট হাফে। এবার যখনই মুভিটা সেকেন্ড হাফে যায় এবং বিশেষ করে ক্লাইম্যাক্স এর দিকে এগোতে থাকে, এক তো বললাম যে, আমি প্রথমেই বললাম যে খুব মানে মানে প্লটটা খুব এরকম হয়ে গেছিল, খুব আমি মানে বুঝতে পারছি এরপরে কি হবে, সানি দেওলের ক্যারেক্টার লাস্টে গিয়ে কি বেরোবে। এবার যখন এই জিনিসগুলো হচ্ছে এবং তারপরে সানি দেওলের ব্যাক স্টোরিটা দেখাচ্ছে, যেটা না হলেও চলতো, সেই জায়গাটা যখন আসে, সেই জায়গাটা দেখতে ভালো লাগে না। এবং সেকেন্ড হাফে অত্যাধিক অ্যাকশন প্রত্যেকটা সিকোয়েন্সে। ঠিক আছে, হাই বাজেট সিনেমা, অ্যাকশন সিনেমা, কিন্তু অ্যাকশন সিনেমা মানেই সেখানে যে খালি অ্যাকশনই থাকবে সেটা তো কোনো কথা নয়। এবং এখানে সেকেন্ড হাফে অত্যাধিক অ্যাকশন দিয়ে কি হয়েছে, ক্লাইম্যাক্সে যে বড় অ্যাকশন করছিল মানুষে, যে রণদীপ হুডা এবং সানি দেওলের একটা ফেস অফ আমরা দেখতে পাবো, যেটা লার্জ স্কেলে গিয়ে করা হবে, সেটাও না কোথাও গিয়ে একটুখানি মানে পড়ে যায় সেই অ্যাকশনটা। কারণ আমার মনে হচ্ছে ওই যে অ্যাকশন দেখার জন্য লোক বসছিল এতক্ষণ ধরে, যে ভাই একটা বড় অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাবো, সেটা না দেখে মন শান্তি এলো না। সেখানে দেখে মনে হলো কি ভিলেন এসছে হারার জন্য। কারণ কেন আমি এই কথা বলছি, ভিলেনকে যদি প্রথম থেকে উইক দেখা সেটা অসুবিধা হতো না, কিন্তু ভিলেনকে এবং তার ফ্যামিলিকে তুমি এত স্ট্রং দেখিয়েছো ফার্স্ট হাফটায়, তারপরে লাস্টের দিকে ভিলেন খালি ওরকম ভাবে মার খাওয়ার জন্য আসছে, যেটা দেখে কারোর বোধহয় সেরকম ভাবে মনে হলো যে সিনেমাটা শেষ হলো না। যে এই জায়গাটা একটা যে শান্তি পাবো, যে হ্যাঁ ভাই মারলো, যে ভিলেনটা এত পাওয়ারফুল একটা ভিলেন, এত লোকের ক্ষতি করছে, তাকে মারতে দেখে যে শান্তি পাবো, সেই জিনিসটা এসে পৌঁছালো না। যার জন্য সেকেন্ড হাফটা অনেকটা বেশি ডাল হয়ে যায়। এবং সেকেন্ড হাফ প্রেডিক্টেবল হওয়ার পরে, অত কিছু ঢুকিয়ে দেওয়ার পরে, আমার মনে হয় যে আরো বেশি ট্রিম হতে পারতো সিনেমাটা। এবং এখানেই না রানিং লেন্থটা ফিল হতে থাকে, যে ভাই 2.5 ঘন্টার সিনেমা, যেটা ফার্স্ট হাফে মনে হচ্ছে, ফার্স্ট হাফে তুই দেখবি, তুই এগ্রি করবি আই থিঙ্ক, যে কখন ইন্টারভেল হয়ে গেল তুই বুঝতেও পারবি না, যে দেখছি ইন্টারভেল চলে এলো, ভাই এতক্ষণ মানে এতক্ষণ কেটেও গেল সিনেমাটা, ফিলও হলো না। বাট তারপরে যখন সেকেন্ড হাফটা আসে, তখন মনে হয় ভাই হয়ে গেছে, দেখে ফেলেছে এগুলো, এবার শেষ করো, বুঝতে পেরে গেছি তুমি কি দেখাতে চাইছো। তো সেই জায়গায় আমার মনে হয় যে হ্যাঁ, সেকেন্ড হাফে অবভিয়াসলি সিনেমাটা পড়ে যায়। এই সিনেমাটার মধ্যে পোটেনশিয়াল ছিল একটা ভালো সিনেমা হওয়ার, কিন্তু ওই হওয়ার রাস্তাতে গিয়েও শেষ অব্দি সেই ক্লোজারটা পেলো না সিনেমাটা। আচ্ছা, আমি শুভমের সাথে পুরোটাই এগ্রি করি। এবার আমি যাব সৌম্যর কাছে। সৌম্য, আমি তোকে কোয়েশ্চেনটা এইভাবে করছি, আমি জানি না তুই ওয়েস্টার্ন সিনেমা কতটা দেখেছিস বা কতটা আইডিয়া আছে। তো ধর, এই যে ফার্স্ট হাফে যে গল্পটা ছিল, যে অন্ধ্রপ্রদেশের একটা আউটপোস্ট, ছোট্ট একটা গ্রাম, যেখানে এই যে ক্যারেক্টারটা রানাতুঙ্গা, সেই ক্যারেক্টারটা একটা প্যারালাল সিস্টেম চালায়, পুরোপুরি অরাজকতা করছে, খুন জখম করে দিচ্ছে, পুরোপুরি ভাবে মানুষের জীবন থেকে, মানে খুবই ডার্ক একটা সময়, সেখান থেকে সানি দেওয়াল একটা মাসিহা ফিগার হয়ে আসছে। এটা একটা ওয়েস্টার্ন টেমপ্লেটের গল্প। সেকেন্ড হাফে তোর কি মনে হয়েছে এই যে
ফার্স্ট হাফের যে টোনটা ছিল, এবং ফার্স্ট হাফ সেকেন্ড হাফের থেকে অনেক বেশি এন্টারটেনিং, এটা সবাই স্বীকার করবে। সেকেন্ড হাফে তোর কি মনে হয়, যখন আমরা গল্পটাকে মোটুপাল্লি থেকে বার করে আনলাম, যখন ওই থোরিয়ামের ব্যাপারটা আসছে, সুইজারল্যান্ডের ক্রাইমের সাথে কানেকশন করে দিচ্ছে, এলটিটি সাথে, আমি জানি না তোর এলটিটি সম্পর্কে আইডিয়া, তামিল টাইগার্স এর সাথে কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছে, তারপরে সানি দেওলকে নিয়ে যে রিভিলেশনটা আছে, তোর কি মনে হয়েছিল যে এই রিভিলেশন গুলো সেকেন্ড হাফে কোথাও গিয়ে মোটুপাল্লি থেকে যে গল্পটাকে বার করে দেওয়া হচ্ছে, এটা সিনেমার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? মানে তোর সেকেন্ড হাফের এই যে রিভিলেশন গুলো নিয়ে তোর কি বক্তব্য? আমার অ্যাকচুয়ালি সেকেন্ড হাফটার মধ্যে মানে যে অ্যাকশন সিকোয়েন্স গুলো ছিল ওগুলোই খালি ভাল লেগেছে। এবার যে গল্পগুলো যেগুলো আসছে, গল্পগুলো একটাও আমার ভাল লাগেনি। যেটা হচ্ছে সানি দেওয়ালের ব্যাক স্টোরি বলি, বা এই সানি দেওয়ালের ব্যাক স্টোরি, আমি সিনেমা যখন শুরু হয়েছে আমি তখনই বুঝে গেছি সানি দেওয়ালের ব্যাক স্টোরি। কারণ সানি দেওয়াল যে ওখানে, সানি দেওয়ালের যে ক্যারেক্টার, এটা আমি এখানে বলছি না, সেটা প্রত্যেকে বুঝে যাবে, কারণ সানি দেওয়াল এরকম ক্যারেক্টার ছাড়া করবে না। তো মানে যারা সানি দেওয়ালের ছবি দেখেছে তারা বুঝে যাবে। তো সানি দেওয়ালের ক্যারেক্টার আমি প্রথমেই বুঝে গেছি। এবার যে ক্রাইম গুলো যেগুলো দেখাচ্ছে, ক্রাইম গুলো মনে হচ্ছে এগুলো ফালতু, এগুলোকে দিয়ে আরো সিনেমাটাকে বেশি করে দেওয়া হয়েছে। এবার যে কারণে এই সিনেমাটার রান টাইম অনেকই কম, যেটা শুভমদা যেটা বললো যে অনেক কমিয়ে দেওয়া যেতে পারতো, যে এইগুলো দেখানো দরকারই ছিল না। সেকেন্ড হাফ একটা খুব স্মুথ ভাবে হতো, যে কি করে রানদীপ হুডার ওখানে পৌঁছচ্ছে, রানদীপ হুডার সঙ্গে আবার একটা টাসেল, রণদীপ হুডার মানে একটা মানে ওই যাকে বলে একদম পাগলা ভিলেন, যেটা জন আব্রাহাম আর শাহরুখ খানের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম পাঠানে, বা তোমার ওরকম একটা কিছু করে এইটা এরকম কিন্তু করে দেওয়া যেতে পারতো। এখানে গল্পগুলো মনে হয় না দরকার ছিল। আমি এবার স্বর্ণর কাছে যাব। স্বর্ণ, আমি তোর রিভিউটা দেখছিলাম, তুই বারবার করেই একটা কথা বলছিস, তুই সিনেমাটা এনজয় করেছিস, বাট সিনেমাটা তোর দেখে মনে হচ্ছিল যে সিনেমাটা কোথাও গিয়ে নিজের যে পোটেনশিয়ালটা ছিল সেটা ফুলফিল করতে পারেনি। তোর কি মনে হয় এই যে সেকেন্ড হাফে যে কোথাও গিয়ে মুখপাল্লি থেকে গল্পটা বার করে এনে একটা ব্রডার স্টোরি লাইনের সাথে কানেক্ট করছে, বোথ ইন টার্মস অফ ক্যারেক্টার এন্ড ইন টার্মস অফ স্টোরি, এটা কি কোথাও গিয়ে সিনেমাটার জন্য ডেট্রিমেন্টাল হয়ে গেল? না দেখ, এই এই জায়গাটাই হচ্ছে গিয়ে যে আন্ডার কুকড জায়গা, এবং যেটা দেখে মনে হয় যে এই সিনেমাটা চাইলে এই অ্যাঙ্গেলে আরো অনেক কিছু করতে পারতো, বাট আলটিমেটলি সেটা করে না। তুমি উঠে বসো, আরে তুমি উঠে বসো, তুমি শুয়ে পড়েছো। এরাই শুয়ে শুয়ে রিভিউ কি শুধু একজন দুজনই করতে পারে নাকি ভাই? যে আমি বলছি যে দেখ, ব্যাপারটা হচ্ছে যে ওই যে জিনিসটা না, ওটা তো ওখানকার লোকেদের রিয়েল একটা প্রবলেম, ঠিক আছে? এই শ্রীলঙ্কা তামিলের যে কানেকশনটা, যখন তোর একটা বললাম মনোজ বাজপেয়ীর ওই শোটা ফ্যামিলি ম্যান, ওরকম একটা হ্যাঁ, যখন দেখাচ্ছে ওই জিনিসটা, তখন কি শোটা অনেক বেশি সময় নিচ্ছে। এখানে তুমি এমন ভাবে টাচ করে দিবে, আমি তো বুঝলাম না যে এলটিটি জঙ্গিদেরকে এখানে গল্পে ইনক্লুড করার দরকারই ছিল না, ঠিক আছে? এবারে দেখ, আমরা সাধারণত কি হয় যে আমরা মাস মশলা ফিল্ম আমরা এনজয় করি, বাট আমরা সবসময় চাই যে একটা ভালো কিছু একটা হোক। ওই পোর্শনটা আমি দেখে ভাবলাম কি যে এবার ওটার উপরে বেস করে আরো ভালো কিছু হয়তো দেখতে পাবো, কিন্তু সেটা হলো না। ওইখানে যে একটা ডিসডেইন তৈরি হয়, বা ওইখানে গিয়ে যেটা মনে হয় যে ভাই তাহলে তোরা শুরু তুই কেন করলি, ঠিক আছে? তো সেই একটা ব্যাপার, ওটা একটা আফটার টেস্টের ব্যাপার। এবার দেখ, এই প্রবলেমটা কিন্তু জেনারেল পপুলার বা জেনারেল অডিয়েন্সের কিন্তু হবে না, দে ডোন্ট কেয়ার। আমরা যারা প্রচুর সিনেমা দেখি বা ধর জিও পলিটিক্স ফলো করছি বা ইয়ে করছি, যে আমরা উৎসুক হয়ে যাই যে ভাই এখানে আর একটুখানি কিছু অ্যাঙ্গেল যদি পারতো শো করতে। আর সিনেমাটার এই যে অ্যাকশনের ব্যাপারে একজন যে বললো না যে লাস্টে গিয়ে দুর্বল, এই জিনিসটাও খুব মানে বেশি যে ভাই হিরো ভিলেনের ফাইট হবে, তুমি একটা স্ট্রং ভিলেন তৈরি করছো, দেন ভিলেন হিরোকে কিছুই করতে পারছে না। তুই তুই সানি দেওয়ালের প্রথম দিককার ফিল্মগুলো দেখ, ফাইম্যাক্সে সানি দেওয়ালের জামা কাপড় ছিঁড়ে যেত, মুখ ফুক দিয়ে রক্ত পড়ছে, মাথায় ফেটটি বাজছে। এখানে তো হিরোকে স্ট্রাগলটাই দেওয়া হচ্ছে না। আরে হিরোকেও চারটে থাপ্পড় মারাও। এবার আমি মানছি সানি দেওয়ালের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু বডি ডাবলের কনসেপ্ট তো এই জন্যই আসে, তাই না? তো বিন্দুমাত্র কোনো স্ট্রাগল নেই, হিরো এমনি জিতে যেন বেরিয়ে গেল। তাহলে এত ভায়োলেন্সের পয়েন্ট কি ছিল? ওকে, এইগুলোই। তো ওভারঅল এই ছিল আমাদের। এখানে আমি আর একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করি, এখানে একটা ছোট্ট জিনিস একটা অ্যাড করি। এই যে তুই কোশ্চেনগুলো এলটিডি বা এই যে সুইজারল্যান্ড দিয়ে যে জিনিসপত্রগুলো, এগুলো ভালো লাগতো যদি এই জিনিসগুলো প্রথম থেকে বিল্ড আপ দিত, কিন্তু লাস্টে খালি গল্প বাড়ানোর চক্করে তুই 15 মিনিটে এই জিনিসগুলোকে বিল্ড আপ দিতে পারবি না। এতে কি
রানিং টাইমটা 15 মিনিট বাড়লো, কিন্তু এর সঙ্গে লোক ইমোশনালি কানেক্ট করতে পারলো না, গল্পের মধ্যে সেই সেই ইনসিডেন্ট গুলো কোনো ইম্প্যাক্ট ফেলতে পারলো না, স্ক্রিনটাতে সেই জিনিসগুলো কোনো ইম্প্যাক্ট ফেলতে পারলো, ওগুলো খালি ফাইট সিকোয়েন্সেস আমি রেখে দিলাম। কিন্তু সেগুলো যে গল্পের মধ্যে ঢুকে গল্পটাকে একটা শেপ দিচ্ছে, সেটা হয় না। তার জন্য তারা তোমাকে প্রথম দিক থেকে এই জিনিসগুলোকে এস্টাবলিশ করে আসতে হতো, তাহলে পরবর্তীকালে লোক হয়তো ওই জিনিসটার একটা ক্লোজার পেতো বা একটা শেপ পেতে পারতো। বাট আমি 15 মিনিটে এই জিনিসগুলো দেখাতে পারি না। না না না- মানে না মানে না হলে তুমি সিরিজ বানাও, আর না হলে তুমি প্রথম থেকে সেগুলো দেখাও। প্রথম থেকে মাস মাসালা মুভি দেখিয়ে লাস্টে তুমি এত বড় বড় টপিক নিয়ে চলে এলে, সেগুলো কোনোভাবেই 15 মিনিট 20 মিনিটে কানেক্ট হয় না। হ্যাঁ তুই শুভম, তুই তোর দিকটা বললি, আমি তোর সাথে আমি এগ্রি করি। আমি আমার দিকটা বলছি, তুই বল তুই এগ্রি করিস কিনা, বাকি দুজনও বল। আমার মনে হচ্ছিল না পুরো জিনিসটাকে এই মোটুপাল্লি কেন্দ্রিকই রাখা উচিত ছিল। সানি দেওয়াল গেল, বার করলো, ওর সাথে একটা উমেন এম্পাওয়ারিং মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে থ্রু দা ফিমেল পুলিশ স্কোয়াড, ওটাও থাকলো, লাস্টে গিয়ে বেরিয়ে এলো। আমি না মানে পুরো জিনিসটাকেই মানে আমার তাই মনে হয়, আমি ওই বাহ্যিক যে এলিমেন্ট গুলো ছিল, সুইজারল্যান্ড, এলটিটি, সানি দেওয়ালের যে টুইস্টটা আছে, আমি না ওই একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা মাফিয়া স্টোরি, একটা ওয়েস্টার্ন কাইন্ড অফ আমি দেখতে পছন্দ করতাম। মানে তোরও তো হয় যখন তুই একটা সিনেমা দেখছিস, তোর মাথার মধ্যে একটা সিনেমা তৈরি হয়, তোরাও মানে বল তুই এগ্রি করছিস কিনা, যে আমার মাথার মধ্যে কিন্তু ওই সিনেমাটাই তৈরি হচ্ছিল, ঠিক আছে, সেকেন্ড হাফে গিয়ে ওইটা আর মিললো না। তো ওইটা আমার কোথাও গিয়ে, তুই তোর যেটা বলছিস ঠিক, যে সেকেন্ড হাফে টুইস্ট গুলো হঠাৎ করে আছে, সেগুলোর কোনো বিল্ড আপ নেই, সেটা যদি প্রথম থেকে সিরিজ গুলো প্ল্যান করতো তাহলে কাজ করতো, এবং অ্যাবসলিউটলি সেটা ঠিক। বাট আমার না মাথায় ওই জিনিসটাই হচ্ছিল ভালো করে, যে ওই গল্পটাই মানে ফার্স্ট হাফের গল্পটাই থ্রু আউট বলা উচিত ছিল। এবং কেন তোর ওটা মাথায় হচ্ছে আমি বলবো, কারণ তোকে তো সিনেমাটা প্রথম থেকে ওটাই দেখাচ্ছে, তোর এক্স্যাক্টলি, হ্যাঁ। মাথায় ওটা চলাই তো স্বাভাবিক। প্রথম থেকে ওটাই আমি বললাম, যদি প্রথম থেকে জিনিসগুলোকে অন্যভাবে দেখাতো, এই সব জিনিসগুলো প্রথম থেকে দেখাতো, তাহলে কিন্তু তুই অত ইজি গোয়িং হিসাবে মুভিটাকে দেখতি না প্রথম থেকে। তাহলে তোর মনে হতো যে ভাই না, এখানে কিন্তু আমি যতটা ইজি ভেবে এসেছিলাম যে খালি মাসালা মুভি হবে, অ্যাকশন ফ্যাকশন দিয়ে বার করে দেবে, এই মুভিটা কিন্তু সেই দিকে যাচ্ছে না। এটা আমাকে কিন্তু অন্য কিছু দেখাতে চাইছে, যেটা যেটা মানে এবার আমি একটু ইন্টারেস্ট পেলাম, বা আমি সেইভাবে গল্পটাকে দেখবো। কিন্তু দেখাচ্ছে পুরো মুভিটা 2 ঘন্টা ওই জিনিসগুলো, তারপরে হঠাৎ করে শিফট করে গেল। সেটা তো দর্শকেরও একটা লাগবে না, যে এত বড় ড্রাস্টিক জাম্প কি করে হতে পারে একটা জিনিসের। হুম। তো এই ছিল এটাই। আমাদের জাট কেন্দ্রিক আলোচনা। তো আমাদের সিনেমাটা ওভারঅল ভালোই লেগেছে, যদিও সেকেন্ড হাফ নিয়ে অনেকের কমপ্লেন থাকতে পারে। ওভারঅল ইটস আ ড্যাম এন্টারটেইনিং ফিল্ম। হ্যাঁ হ্যাঁ, যে এই entertaining। আমি নিজে যে এই জাতীয় সিনেমা না দেখি, না পছন্দ করি, আমি বলছি আমি কিন্তু প্রচন্ড এন্টারটেইন হয়েছিলাম ফার্স্ট হাফেও তো ভীষণ ভাবেই, ইভেন সেকেন্ড হাফে জিনিসপত্র ভীষণ প্রেডিক্টেবল, তাহলে এন্টারটেনমেন্ট কিন্তু আপনারা পাবেন। তো আপনারা জাট কিন্তু দেখুন অবশ্যই করে। তো এবার আমরা আসবো আমাদের সেকেন্ড টপিকে, সেটা হচ্ছে আরি সিনেমাটার, যেটা আপকামিং সিনেমা ইয়াশ এবং নুসরাতের। তো সেটার একটা ট্রেলার ড্রপ করা হয়েছে। ট্রেলারটা আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে, ডিমেনশিয়া নিয়ে ডিল করছে, একটা ফ্যামিলি ড্রামার অ্যাঙ্গেল, এবং তার সাথে লাস্টে একটু অ্যাকশন ট্যাকশনও রেখেছে। আর স্বর্ণ, তুই তোর আরিফ ট্রেলার কেমন লাগে? আমি অ্যাকচুয়ালি আরিফ ট্রেলার দেখে খুব সারপ্রাইজ যে ইয়াশ এখনো অবধি অভিনয় করতে পারে না, ইভেন কি ইমোশনাল কান্নার সিনেও অভিনয় করতে পারে না, ঠিক আছে। মানে লাস্টের সিনটার মধ্যে এত পোটেনশিয়াল ছিল ট্রেলারের, কিন্তু সেটাতে ওর মুখটা এত জোকারের মতো লাগছে যে বিন্দুমাত্র ইমোশন কাজ করছে না। বাট একদম। বাট having said that I can say this is going to be far better than যেটা আমরা পেয়েছিলাম সেন্টিমেন্টাল, ঠিক আছে। বিকজ আমাদের মানে আমি তোদের একটা কথা বলি, আমার গত হোলির দিনকে আমার বড় মাসি এক্সপায়ার করেছেন। তার ক্যান্সার ছিল, ব্রেস্ট ক্যান্সার, এবং তার কিন্তু শেষ দিকে গিয়ে এই ডিমেনশিয়া, অ্যালজাইমার, এই প্রবলেমগুলো সে কাউকে চিনতে পারতো না। ইভেন কি আমার যে ছোট মাসি, সেও এখন অলমোস্ট এরকম একটা জিনিসের মধ্যে দিয়েই সে যাচ্ছে। সে অনেক লোককে চিনতে পারে না, তার পুরনো কথা মনে পড়ছে, ঠিক আছে, স্কুল লাইফ, কলেজ লাইফ, যখন যে ছোট ছিল তখনের কথা মনে পড়ছে। আচ্ছা, কিন্তু ওটাকে আই থিঙ্ক অ্যান্ট্রোগ্রেড ডিমেনশিয়া বলে, মানে নতুন হ্যাঁ, স্মৃতি তৈরি কিন্তু হচ্ছে, ওই প্রেজেন্ট সময় নতুন মেমোরি গুলো তৈরি হচ্ছে না। নতুন মেমোরি তৈরি তো হচ্ছে এটা না। হ্যাঁ, খুবই সেন্সিটিভ এবং সেন্সিবল একটা টপিক, এবং আই থিঙ্ক সৌম্য আমাদের থেকে অনেকটা ছোট, বাট আমি, শুভম বা দেবজ্যোতি যেই এজে আছি, আমাদের প্রত্যেকেরই মা জেঠিমা আছে, এবং তাদের এজ হচ্ছে, তাদের ওইসব প্রবলেম, কারুর না কারুর বাড়িতে কিছু না কিছু, ডায়াবেটিস, আর্থ্রাইটিস থেকে শুরু করে এসব প্রবলেম তো আছেই। সো খুবই সেন্সিবল একটা টপিক এবং খুবই ইমোশনাল একটা টপিক। মানে এটা সিরিয়াল ফিল্ম হবে, এটা ফ্যামিলি ড্রামা হবে, এটা দেখবো না আমি এগুলো বলতেই পারবো না। ফলে আরি আমি দেখতে তো আমি অবশ্যই যাব। ট্রেলারের যে ডিজাইনটা, ট্রেলারের মধ্যে যেভাবে স্টোরি টেলিং করা হচ্ছে,
নুসরাতের ক্যারেক্টারটাকে যেভাবে ঢোকানো হয়, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাকচুয়ালি প্রপার। শুধুমাত্র শুধুমাত্র নুসরাত আর ইয়াসের অভিনয় যদি একটু ভালো যদি হতো তাহলে পরে ভালো হতো। কিন্তু ইয়াশ চেষ্টা করেছে, আমি বলবো না যে ইয়াশ চেষ্টা করেন, বাট দ্য আউটপুট ইজ নট ওকে অ্যাট অল অ্যান্ড ইট ফেলস টু ইভোক এনি কাইন্ড অফ ইমোশন। ও লাস্টে যে মা যে করছে, আমি জানি না তোরা সদমা তো নিশ্চয়ই দেখেছিস, শুভমার দেবজ্যোতি অবশ্যই তো দেখেছিস। সদমাতে ওই কামাল হাসানের সিনটা মনে আছে লাস্টে যে করার চেষ্টা করছে, যদিও ওটা মা রিলেটেড সিন নয়, কিন্তু আমি বলছি যখন কোনো ক্যারেক্টার এরকম যে খুব অ্যাঙ্গুই যে পাগলের মতো হয়ে যাচ্ছে বা কারোর জন্য, তো ইট অ্যাকচুয়ালি হিটস ইউ হার্ড, ইট শুড হিট ইউ হার্ড। ইভেন কি আমি ট্রেলারটার কমেন্ট বক্সে কিন্তু দেখলাম যে প্রচুর লোকজন লিখছে, পিপল আর রাইটিং যে জাজদার অভিনয় খুব ভাল লাগছে, দেখে কান্না পাচ্ছে, কিন্তু সামহাউ আমার কাছে জাজের অভিনয়টা মানে ওয়ার্কআউট করেনি। ওকে, বাট স্টিল আই এম গোনা ওয়াচ দিস ফিল্ম এবং আমার মনে হয় সিনেমাটা ভালো হবে। ঠিক আছে, মানে নুসরাত জাসের ইউজুয়াল ফিল্মের থেকে তো ভাই ভালো লাগছে। ওকে, দেখ আমারও ট্রেলারটা আমি তোর সাথে অনেকটাই এগ্রি করি। আমার যেটা মনে হয়েছে, দেখ আমি ইয়াসের একটা সিনেমা এর আগে পুরো দেখেছিলাম, ঠিক আছে, যে সিনেমাটার নাম আমার তো এখন মনে পড়বে না, যেটা সৌম্য বলবে, প্রসেনজিৎ চ্যাটার্জি ভিলেন ছিল। তো সেই তুলনায় ইয়াসের অভিনয় ওয়ান, তাই তো ওয়ান, হ্যাঁ হ্যাঁ ওয়ান। তো ওই তুলনায় কিন্তু আমার ইয়াসের পারফরমেন্স ভালো লাগছে। মৌসুমী চ্যাটার্জির একটা কামব্যাক হচ্ছে এবং আমি সৌম্যর কাছে যাবো। সৌম্য, আমরা মৌসুমী চ্যাটার্জিকে নিয়ে কথা বলছিলাম সেই পডকাস্টটা, যেটা তুই এখনো আপলোড করিস, কোনোদিন করবিও না। তো কালকে করবো। তো তোর হ্যাঁ, তো তোর কেমন লাগলো ইয়ের ট্রেলারটা? আমি স্বর্ণজ্যোতির সূত্র ধরেই তোর কাছে আসছি, তোর আরেক ট্রেলারটা কেমন লাগলো? তুই প্রথমেই বলবি ইয়াসদা তোর ছোটবেলার স্টার, সেটা আমি বলেই দিচ্ছি তোর হয়ে, এবং মৌসুমী চ্যাটার্জির যে কামব্যাকটা হচ্ছে সেটা নিয়ে তোর কি বক্তব্য, তুই পুরোটা বল, তোকে আমি এটাতে বেশি সময় দিচ্ছি। আমি আমি আসলে যেটা করলাম সেটাই বলছি, যে মৌসুমী চ্যাটার্জির যেহেতু কাজ দেখেছি, যেটা আমি আগের দিন তোমার সঙ্গে আলোচনা করছিলাম, যে মৌসুমী চ্যাটার্জিকে ভালো লাগতো, মৌসুমী চ্যাটার্জিকে দেখতে খুব সুন্দর, তার অ্যাক্টিং খুব ভালো। তো এখানেও আমার সেম সেই মৌসুমী চ্যাটার্জির একটা যে কামব্যাক, কিন্তু সেই পুরোনো দিনের ফিল তো আমরা পাবো না সেটা, কিন্তু মৌসুমী চ্যাটার্জির যে এখানে ডায়লগ বলার যে স্টাইল, বা যেরকম ডায়লগ বলার স্টাইলে আমরা মৌসুমী চ্যাটার্জির কাইন্ড অফ এরকম টাইপের একটা ক্যারেক্টারের ছবি ছিল যেখানে তিনি এরকমই ডায়লগ বলতো, সেটা হচ্ছে জিতের নাটের গুরু। তো সেই ছবিটার যেরকম ডায়লগ ডেলিভারি, এই ছবিটার ক্ষেত্রে আমার ঠিক তেমনই লাগলো। তবে তার যে একটা কামব্যাক হয়েছে সেটা আমি খুবই খুশি, কারণ আমাদের পুরোনো দিনে যারা অভিনেত্রী আছে তাদের একটা কামব্যাক হওয়া দরকার। চুমকি চৌধুরী হোক বা এই রীনা চৌধুরী হোক বা মৌসুমী চ্যাটার্জির হয়েছে, আজকে তোমার শর্মিলা টেগরের হয়েছে, তো একটা কামব্যাক হওয়া দরকার। তো মৌসুমী চ্যাটার্জির কামব্যাকটা দেখে ভালো লাগছে। আমার বস দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মৌসুমী চ্যাটার্জির কামব্যাকটা আমার খুব ভালো লাগছে। এবং ইয়াসদার অ্যাক্টিং যদি বলি, ইয়াসদার অ্যাক্টিং আমার খারাপ লাগে না। ইয়াসদার এখানেও খুব ভালো কাজ করেছে। ইয়াসদার আগের যে ছবিটা ছিল সেন্টিমেন্টাল, সেটাও আমার ভীষণই ভালো লেগেছিল, আমার খুব পছন্দের সিনেমা সেন্টিমেন্টাল। তো সেখানে ওই ইয়াসদা এবং স্বর্ণ কি বলতে চায়, তারা স্বর্ণ কিছু বল। স্বর্ণ, আচ্ছা ওকে কি আমরা ইয়াশ বলবো না যশ বলবো? আমি তো ভাই জর্জ বলি, আমি না ইয়াসটা ঠিক আসে না, ঠিক আছে, জর্জ দাস টুইট না। আচ্ছা সৌম্য, আমার তোর কাছে একটা কোয়েশ্চেন রয়েছে, ইট ইজ দ্য কাইন্ড অফ ইন্টারাপশন। তোর যে নাটকের গুরু, মানে যেই গুরুর কাছে তুই নাটক শিখতে যাস, উনি যদি এই পডকাস্টে দেখে যে তুই ইয়াশের অ্যাক্টিং এর তুই ভক্ত ছোটবেলা থেকে, তোকে আর শেখাবে কাল থেকে? না, আমি ইয়াসের অ্যাক্টিং আসলে ছোটবেলায় কি হয়েছিল বলতো, যে ছোটবেলায় এই অ্যাক্টিং বা হচ্ছে তোমার অ্যাক্টিং লেভেল। আমার আরো একটা কোয়েশ্চেন আছে, সরি ফর দ্য ইন্টারাপশন। তোর এই ছোটবেলাটা এক্স্যাক্টলি কত বছর বয়স থেকে শুরু? বলছি, আমি সমস্তটা ক্লিয়ার করছি। 3, 4, 5, 6 ক্লিয়ার করছি যে আসলে আমি যখন ধরো ক্লাস 5, 6 বা 7 পড়তাম, তখন তো এই অ্যাক্টিং বা অ্যাক্টিং লেভেল এইগুলো সম্বন্ধে তখন কিছুই বুঝতাম না। তখন এবার টিভিতে চলতো, সঙ্গীত বাংলায় চলতো, ইয়াশ, বনি, সোহম এদের কাজ দেখি। এই এখন এই তোমাদের পাল্লায় পড়ে, এই অরিত্রদা, রূপমদার পাল্লায় পড়ে এখন বুঝি অ্যাক্টিং লেভেল এই উপরে, অ্যাক্টিং লেভেল ওই উপরে। আচ্ছা আমি একটা কথা বলবো এখানে, আর এই সিনেমাটার যে গল্পটা, এটা অ্যাকচুয়ালি কিন্তু সৌম্যর যে নাট্যগুরু করতেন ইয়াসের রোলটা অ্যাকচুয়ালিতে কিন্তু ভালো, ওই রোলটা ওই রকম অভিনয় ডিমান্ড করে। যাই হোক, তুই আমাকে বল তোর আরেক ট্রেলার কেমন লাগলো। আমি জানি না, আমি তোর থেকে মানে ডিমেনশিয়া হয়তো তুই জানবি না, তোর ট্রেলারটা এমনি কেমন লাগে? ওয়ান্ডারফুল, মানে যেভাবে
ট্রেলারের কাটা লাস্টে যে ইয়াসদার ওই হাততালি মেরে মা মা ব্যাপক ব্যাপক দারুণ লেগেছে, পুরো গুজবাম্পস দিয়েছে লাস্টের পোর্শনটাতে আমার, মানে আমার শরীর পুরো কেঁপে গেছে ওই পোর্শনটা দেখে। স্বর্ণ আবার কিছু বলতে চায় বল। তুই এরপর থেকে পাশে কাউকে রাখবি, তুই যে তো কেঁপে যাস না ভাই, আমার মাঝে মাঝে ভয় লাগে না ভালো না, ঠিক তোর আছে কিছু হয়ে না যায়, ঠিক আছে সৌম্য, এরপর থেকে উত্তেজনাময় কিছু হলে তুই আমার কাছে চলে আসবি ভাই তুই, ওকে? আরে ঠিক আছে, এখানে এই কাপাকাপি ডিসকাশন এই অবধি, আমি টাইম স্ট্যাম্প দিয়ে দেবো। তো আমি এবার আমি দুটো কোয়েশ্চেন করবো শুভমকে। প্রথমত তো ট্রেলারটা কেমন লাগলো, এবং দ্বিতীয়ত সোম, আমি দেখেছি এই ফ্যামিলি ড্রামাকে কেন্দ্র করে আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে একটা নেগেটিভ আর কি একটা ন্যারেটিভ চলে, তোর সেটা নিয়ে কি বক্তব্য? কারণ আমি জানি তুই মানে ন্যারেটিভে গা ভাসানো লোক নোস, এখানে কেউই নয়। তো তোর কি মনে হয়, মানে এই যে তোর ট্রেলারটা কেমন লাগলো, এবং এই যে ন্যারেটিভটা যেটা ফ্যামিলি ড্রামা একটা সার্টেন এজের জন্য করা হচ্ছে বলতে সেটা ভালো নয়, সেটার আর্টিস্টিক গুণগত মানে কোনো রকম জাজ না করে, তো সেটা নিয়ে কি বলবো? প্রথমে ট্রেলারটা বলি। আমি ট্রেলারে মানে ট্রেলার যখন রিভিউ করেছিলাম আমি ওখানেও বলেছিলাম যে এটা সৌম্যর খারাপ লাগতে পারে, বাট কিছু করার নেই। ওখানে আমি বলেছিলাম যে যে ইয়াস চাই না অ্যাক্টিং করে উপরে উঠতে, ও বলেই দিয়েছে প্রথম দিয়ে আমি অভিনয় করব না, আমার বডি আছে আর এই লুক আছে, এই দুটো জিনিস দিয়ে আমি উপরে উঠবো। এবং সিরিয়াসলি বলছি, আমি না এই সিনেমাটা না আমি ইয়াসের জন্য দেখতে যাবো, না আমি নুসরাতের জন্য দেখতে যাবো, তাহলে সেটা আমার বোকামি হবে। আমি এই সিনেমাটা দুটো জিনিসের জন্য দেখতে যাবো। একটা হচ্ছে সাবজেক্টটা, যেটা এতক্ষণ ধরে আলোচনা হচ্ছিল, ওটা করে নতুন করে আমি আর বললাম না। সেই সাবজেক্টটা যেটা খুব সেন্সিটিভ একটা সাবজেক্ট এবং আমাদের প্রত্যেকের সঙ্গে রিলেট করার মতো একটা সাবজেক্ট, যেটা বললো স্বর্ণ যদি বললো যে আমরা প্রত্যেকেই কখনো না কখনো কাউকে না কাউকে দেখেছি লাইফে এরকম, তো সেই জিনিসটা একটা। এবং আমাদের মৌসুমী চ্যাটার্জি। এবার আমি এটা ট্রেলার রিভিউতে বলেছিলাম যে ইয়াস পারছে না তো কি হয়েছে, মৌসুমী ম্যাম আছে তো, সামলে নেবে। কারণ এই ট্রেলারের মধ্যে তুই যদি কমেডিটা দেখিস এবং তারপরে ইমোশন, এই দুটো জিনিসই উনি এত ভালোভাবে পুল অফ করতে পারে। কারণ মৌসুমী চ্যাটার্জি কিরকম লেভেলের কমেডি পুল অফ করতে পারে এর প্রমাণ এর আগে আমরা পেয়েছি, যে তিনি কি লেভেলের কমিক টাইমিং আছে তার। তো সেই কমেডি এবং ইমোশন এই দুটো জিনিস যে ট্রেলারে ব্যালেন্স ওয়েতে রাখা হয়েছে, সেটা ভালো। যে এটা একটা মশালা এন্টারটেইনিং সিনেমা, যে এর মধ্যে কমেডিও থাকবে, ড্রামাও থাকবে, ইমোশনও থাকবে, এবং আমরা এর মধ্যে কিছু অ্যাকশনও দেখতে পাচ্ছি, মানে যেখানে একটা সো কল্ড ভিলেন থাকবে, ভিলেন এসে কিছু একটা করছে এন্ড অল দ্যাট। তো এই সব মশলাপাতি গুলো রাখা হয়েছে যাতে সমস্ত ধরনের অডিয়েন্সকে এই সিনেমাটা দেখার জন্য বলে দেওয়া যায়। আইটেম সং আছে যেটা নিয়ে সৌম্য খুবই এক্সাইটেড। হ্যাঁ, শ্রাবন্তীর একটা আইটেম সংও আছে, যেটা যেটা ওই ওই আলটিমেটলি গ্ল্যামারের জন্য করা, যেটা আমরা সবাই জানি, তার সঙ্গে গল্পের কোনো লিঙ্ক থাকবে না। তো সেই যে জিনিসগুলো, যে এর মধ্যে সব ধরনের মশলাপাতি কিন্তু দেওয়া আছে, যে সমস্ত ধরনের অডিয়েন্স যাতে এই সিনেমাটা এসে উপভোগ করতে পারে হলে। এবং ইয়াসের রিসেন্ট টাইমে যা যা সিনেমা এসছিল সেই জায়গা থেকে যদি বলতে হয়, এই ট্রেলারটা মানে বেটার। এবং এই সিনেমাটা কিন্তু হলে দেখতে মানে হলে গিয়ে দেখার মতো একটা সিনেমা হবে বলে আমার মনে হয়। আর আরেকটা কথাও ঠিক কথা, যদি ইয়াশ আরেকটু বেটার অ্যাক্টিং করতে পারতো, কারণ দেখ আমি এটা মনে করি প্রত্যেকটা অ্যাক্টরের বাউন্ডারিজ থাকে, তুই সেখান থেকে তাকে পুশ করলে তার অ্যাক্টিং নয় খুব ভালো হয়, আর নয় তার অ্যাক্টিং খুব খারাপ হয়। এবার যখনই ইয়াশ ওই জায়গাটা নিজেকে পুশ করেছে অ্যাক্টিং এ, এবার সেটা অ্যাক্টিংটা পারে না, এটা তোমাদেরকে বুঝতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইয়াশ পারে না অ্যাক্টিং, এটা মানতে হবে। এবং সেই জিনিসটাকে যখন পুশ করছে, ওটা চলে গেছে খুব বাজে পর্যায়ে। ওই লাস্টে গিয়ে যে মামা বলে জিনিসটা, ওটা দেখে কান্না পাওয়ার কথা, সেটা থেকে হাসি পাচ্ছে। তো সেই জিনিসগুলো আমার মনে হয় যে ইয়াস মানে নুসরাত, এবং যেখানে মৌসুমী ম্যামের মতো অ্যাক্ট্রেস আছে, যে কোনো টাইমে যে কোনো অ্যাক্টরকে বলে বলে সিনে খেয়ে নিতে পারে, তাহলে পোটেনশিয়ালটা আছে। আমার মনে হয় এই যে ক্যারেক্টারটা, কারণ দেখ একটা মা ছেলের গল্প এবং মা ছেলের ওপরেই কিন্তু সিনেমাটা বেসড। তো সেখানে মাকে যখন তুমি একটা এত পাওয়ারফুল একটা চরিত্রে, মানে এরকম একটা পাওয়ারফুল অ্যাক্ট্রেসকে রাখছো মায়ের চরিত্রে, তাহলে ছেলের চরিত্রে ওরকমই একটা পাওয়ারফুল অ্যাক্টরকে দেওয়া দরকার ছিল, যাতে ওই ব্যালেন্সটা হেড টু হেড হতো, যাতে ওই জিনিসটা দেখতে ভালো লাগতো। আর একটা যেটা বললি যে ফ্যামিলি ড্রামা, দেখ ফ্যামিলি ড্রামাতে আমার কোনো জনরা সিনেমাতে পার্টিকুলারলি কোনো প্রবলেম নেই, বা আমি কোনো সিনেমাকে পার্টিকুলারলি বিচার করি না যে এটা ফ্যামিলি ড্রামা, এটা আমার জন্য সুইটেবল নয়। আমি যখন একটা সিনেমার দর্শক, আমাকে সব ধরনের সিনেমা দেখতে হবে, এবং সিনেমার মধ্যে ভালো খারাপটা আমাকে বলতে হবে। যদি ফ্যামিলি ড্রামার মধ্যে আমি আমার এনজয়মেন্ট গুলো খুঁজে পাই, আমি যেই জিনিসটা ফ্যামিলি ড্রামাতে দেখাতে চাইছে সেই জিনিসটা যদি আমি খুঁজে পাই, তাহলে আমার জন্য ফ্যামিলি ড্রামা চলবে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ আমরা
বেলা শেষের মতো ফ্যামিলি ড্রামাকে কিন্তু একটা মানে আউটস্ট্যান্ডিং সিনেমা বলেই মানি আজকের দিনে, এবং যেটা প্রচুর লোককে মানে ওই জিনিসটা দিতে পেরেছে, ওই ইমোশনটা হুক করতে পেরেছে। তাহলে সন্তানের মতো সিনেমা যেটা রিসেন্টলি রিলিজ করলো, লোক হল থেকে বেরোতে বেরোতে কাঁদছে, মানে সিনেমাটা কানেক্ট করেছে লোকের সাথে। তার মানে তুমি যদি ফ্যামিলি ড্রামা ভালোভাবে বানাতে পারো তাহলে সেটা ভালো একটা সিনেমাতে কনভার্ট হতে পারে। হ্যাঁ, যদি এবার তুমি ফ্যামিলি ড্রামাকে একটা সিরিয়াল মার্কা তৈরি করে দাও যে জি বাংলাতে দেখছি না হলে বসে দেখছি বুঝতে পারছি না, তাহলে সেটা প্রবলেমেটিক। এবং সেটা নিয়ে আমরা প্রত্যেকেই মানে আই থিঙ্ক প্রত্যেকেই আমরা কথা বলেছি এটা নিয়ে কখনো না কখনো, যে সিরিয়াল মার্কা হয়ে গেছে। কিন্তু যারা প্রপারলি ফ্যামিলি ড্রামা তৈরি করতে পারে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে ফ্যামিলি ড্রামা জনরাতে ভালো সিনেমা বানানো যায়। তার মধ্যে বেস্ট মানে তার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ। তো সেই জন্য অ্যাকশন মুভি হোক বা ফ্যামিলি ড্রামা হোক, লোকের যদি ভালো লাগে এবং বক্স অফিসে যদি টাকা ইনকাম করে দিতে পারে, আমার কোনো সিনেমা নিয়ে কোনো সমস্যা নেই। তো শুভম বললো আমাদের আরি ট্রেলার সবারই খুব ভালো লেগেছে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিল করছে, which is dementia, যেটা হয়তো আমাদের মানে কাছের মানুষদের আমরা ডিল করতে দেখেছি বিভিন্ন ফর্মে, মেমোরি লস। এবং সিনেমাতে একটা আইটেম সং থাকতে চলেছে, এবং ইয়াশদার আগের সিনেমা সেন্টিমেন্টালের একটা দুর্দান্ত আইটেম সং ছিল বোকা সোডা, যেটা স্বর্ণর অল টাইম ফেভারিট সং। তো আমরা হচ্ছে এই সং ডাকাতিয়াবাসীর পরেই ওই তো কেওড়ার জলেতে সোডা আরে বোকা সোডা। ভাই, ডাকাতিয়াবাসীর পরেই ভাই বোকা সোডা, ঠিক আছে, ওকে, তারপরে না না, টুম্পা আমি সোনা। কিন্তু বোকা সোডাকে 1 নম্বরে রাখি। আমি ডাকাতিয়াবাসী আমার কাছে 2 নম্বর। ঠিক আছে, আমরা যখন এই আইটেম সংটা রিলিজ হবে আমরা বোকা সোডা ভার্সেস এই শ্রাবন্তীর যে আইটেম সংটা আমরা একটা কম্প্যারিজন ভিডিও করব, ঠিক আছে ভাই এখন আইটেম সং করতে গেলে কিন্তু দেখ ভাই, এই বাংলাদেশ বিদেশি দেবজ্যোতিকে বলছি ভাই, আমাদের কোকিল কুকুকু ওই 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 গান ঢোকা যাবে ভাই প্লিজ। সাকিব খানকে থামলে রাখলে পরে ভিউ ভাই। এই ভাই আচ্ছা এক মিনিট ওখানে অফটা করছি ভাই, তোরা চাঁদ মামা গানটা কেউ শুনেছিস নুসরাতের সাথে সাকিব খানের? ও ব্যাপক গান, ওখানে সাকিব খানের এক্সপ্রেশন ব্যাপক ছিল, ব্যাপক। ভাই লিরিক্স শুনে আমার মনে হচ্ছে আমি লুঙ্গি পরে বিড়ি নিয়ে একটা সাইকেল রিক্সা নিয়ে বার হই, ঠিক আছে। আরে আমি শুনেছি ওই যে আমার একজন বাংলাদেশি ফ্রেন্ড আছে তোমার, তার কাছ থেকে শুনেছি সে বরবাদ দেখতে গেছিল সাকিব খানের এন্ট্রি দেখি যে চাঁদ মামা গানটাতে। চাঁদ মামা হেভি বানিয়েছে। আলোচনা করে দিয়েছি, হয়ে গেছে। দেবজ্যোতি যে থামস আপটা তোকে দেখালো ওটা কিন্তু তোকে থামস আপটা দিল না, ওটা কিন্তু কোথাও ঢোকানোর জন্য। ওকে, তুই সাকিব খান বন্ধ কর। সাকিব খানকে গালাগালি দিল। তুই চুপ কর, গালাগালি না, আমরা এই নতুন আইটেম সংটা বেরোলে আমরা এই কি চাঁদ মামা না কি বলছিস বোকা সোডা এবং এই আইটেম সংটা তিনটে একদম গঠনমূলক মিউজিক্যাল আলোচনা হবে। সিনেমা নিয়ে গান নিয়ে পডকাস্ট। দেবজ্যোতি শাকিব খানকে কি বলে বাংলাদেশের সমস্ত দর্শক যারা দেবজ্যোতিকে দেখে তারা জানে যে ও শাকিব খানকে আমার বাংলাদেশের কত পার্সেন্ট লোক বলতো? 0.2% অডিয়েন্স, ঠিক আছে। আমি দেবজ্যোতির বায়োপিক বানাবো, The Eternal Love Story of Shakib Khan, the Eternal Love Story of Shakib Khan and দেবজ্যোতি। না এটা কিন্তু এই নামটা আমাদের মুভি রিভিউ কমিউনিটিতেই অনেকে ক্লেম করতে পারে না, এটা কিন্তু অনেকে ক্লেম করতে পারে। হচ্ছেন অ্যাকচুয়ালি মেগাস্টার, এবার তার উপরে কেউ যায় না। আচ্ছা ঠিক আছে সৌম্য আড়ি করে দেবো, কিন্তু ভাই আমরা আড়িতে ছিলাম, আড়িতে চল। শাকিব খানকে সামনে লাগানোর মতো আলোচনা আমরা করে নিয়েছি। আমি পরের টপিকে যাচ্ছি। এবার হচ্ছে আরো বড় মেগাস্টার, সেটা হচ্ছে সৃজিত মুখার্জি নতুন সিনেমা কিল বিল সোসাইটি, আমাদের ফার্স্ট বয়। ওটা নতুন সিনেমা নয়, নিউলি রিলিজড সাউথ কলকাতা বেস্ট পর্নোগ্রাফি, ঠিক আছে। সেটা তোকে কিন্তু সৃজিতার ফ্যানরা কিন্তু তোকে দেখে রাখছে, ঠিক আছে। তো এই সিনেমাটা কিল বিল সোসাইটি তো আমি দেখিনি, আমি হেমলক সোসাইটি দেখেছিলাম ছোটবেলায় এবং কিছুদিন আগে আরেকবার রিওয়াচ করলাম, আমার খুবই ভালো লাগে। কিল বিল সোসাইটি নিয়ে একটা কন্ট্রোভার্সি কিছুই না, সবাই বাজে বলছে। তো এটা আমি সৌম্য থেকে শুরু করব, এটা কারণ আমি নিজে এখনো অবধি কিল বিল সোসাইটি দেখিনি। তো আমি সৌম্য থেকে জানতে চাইবো, সৌম্য তোর কিল বিল সোসাইটি ভালো লাগে? আমার কিল বিল সোসাইটি মোটামুটি লেগেছে, কারণ আমার মনে হয়েছে যে আমাদের কথা বলাবি না তুই, তো দুটো জিনিস, এক হচ্ছে সৃজিত মুখার্জি তোর ঈশ্বর, তৃতীয়ত
কিল বিল সোসাইটি তোর খারাপ লেগেছে, এই দুটোরই কিন্তু প্রমাণ আছে, দু তিনজন করে সাক্ষ্য আছে। তুই আমাকে বল কেন খারাপ লেগেছে, তুই মোটামুটি লেগেছে তো বলার চেষ্টাই করবি না, তুই বল কেন খারাপ লেগেছে। আমি সবটাতে আসছি যে আমার খারাপ লেগেছে, কারণ এটা আমার প্রথমে খারাপ লেগেছে যে সৃজিত মুখোপাধ্যায়, যিনি আমাদের স্কুলের একটা ফার্স্ট বয়, তিনি আমাদের মানে স্কুলের ফার্স্ট বয় হয় এবং তিনি আমাদের এখানে ফিল্মের ডিরেক্টোরিয়াল জগতের যিনি ফার্স্ট বয়, এবার তার কাছ থেকে আমরা সবসময় এক্সপেক্ট করেছি দারুণ দারুণ সব সিনেমা, এবং তিনি দেখেছি টুইস্ট অ্যান্ড টার্মস এর জন্য বিখ্যাত। তাকে অ্যাকচুয়ালি সেই জনারেরই ডিরেক্টর বলা হয় ভালো, যেখানে আমরা দেখেছি টেক্কার মতো সিনেমাতেও টুইস্ট দিয়েছে এবং টুইস্টটা ওয়ার্ক করেছে, মানে টুইস্টটা খুব ভালো ছিল। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কোনো টুইস্টই নেই। এই ছবিটার ক্ষেত্রে একটা কোনো স্ট্রং যে একটা টুইস্ট থাকবে যেটাতে লোকে বলবে দারুণ টুইস্ট, যেটা টেক্কার ক্ষেত্রে লোকে সারা সিনেমায় বোর হয়ে গেছে, কিন্তু লাস্টে ওই যে টুইস্টটা দিয়েছে সেটাতে অনেকে বলেছে এটা খুব ভালো টুইস্ট। তো এইরকম কোনো টুইস্টই নেই। এবং পরমব্রত চট্টোপাধ্যায় যে নিজে বলে যে, পরমব্রত চট্টোপাধ্যায় আমার খুব ভালো প্রিয় একজন অভিনেতা, পরমব্রত চট্টোপাধ্যায় যে প্রত্যেকটা সময় বলে যে তার অভিনয় মানে তার ডিরেক্টোরিয়াল কাজ বা তার সিনেমা প্রত্যেকটা সমালোচনা করা উচিত, তিনি যে এত সিনেমা সম্পর্কে যে বোঝেন, তো তিনি এইটা কি করে রাজি হলেন এই স্ক্রিপ্টটা পেয়ে যে উনি এই কাজটা আবার করবেন, তো সেটা আমার একটা প্রশ্ন তার কাছে রয়েছে। তো আমার ওই সেকেন্ড হাফটা পুরোটাই ভাল লাগেনি, মানে সেকেন্ড হাফের কোনো পোর্শনই ওয়ার্ক করেনি আমার জন্য। এবার আমি শুভমের কাছে যাব। শুভমের কাছে যাচ্ছি তার কারণ হচ্ছে শুভম কালকে দেখতে গেছিল এবং সৃজিতার পদধূলিও পেয়েছে, সৃজিতাকে জড়িয়ে টড়িয়েও তুলেছিল, কেড়েও ফেলেছিল সৃজিতাকে সামনাসামনি। একদম 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 এই চুমু খায়নি হ্যাঁ, চুমুটা মনে হয় খেতে পারেনি। তো খুব ইমোশনাল একটা মোমেন্ট, খুবই ইমোশনাল মোমেন্ট ছিল শুভম। আমাদের মুভি রিভিউ কমিউনিটির কিছু চ্যানেল যেরকম সাহাটো কিছু যায়নি, প্রত্যয়, তুই, প্রীতিশ আর সৌভিকরা এরা গেছিল, এরা আমাদের সুজিতদার দর্শন পেয়ে খুবই আপ্লুত। তো তোর বল, তোর কেমন লাগলো সিনেমাটা? প্রথম কথাই সিনেমাটা হয় না, জানিস তো, মানে এই সিনেমাটা না জাস্ট সে তো জোর হয়তো করে একটা আমরা বানানো সিনেমা। কেন খারাপ? এই সিনেমাটা না জোর করে বানানো একটা সিনেমা, ঠিক আছে, যেটা জাস্ট ওই হেমলক সোসাইটির যে নামটা ছিল বা ফ্যানটা ছিল ওটাকে ক্যাটার করার জন্য বানানো। তবুও ফার্স্ট হাফটা চলে যায়, তুই দেখে নিবি বসে, বিকজ কমেডি খুব ভালো ওয়ার্ক করছিল। বিশ্বনাথ বসুর কমেডি আউটস্ট্যান্ডিংলি ওয়ার্ক করে এবং ওই লেভেলে নিয়ে যাবে ক্যারেক্টারটাকে। আমি তো বলেওছি রিভিউতে, আমি ওই ক্যারেক্টারটা পার্টিকুলার একটা সিনেমা দেখতে চাই, যে ওই ক্যারেক্টারটাকে নিয়ে একটা সিনেমা হোক। তো ওই ক্যারেক্টারটা খুব ভালো, হ্যাঁ। এবং লাস্টের দিকে কিছু পোর্শন, কিছু মোমেন্টস ওয়ার্ক করে যায়। তো ওই ফার্স্ট হাফটা তবুও বসে দেখার মতো, কিন্তু সেকেন্ড হাফে এবার এবার কেসটা কি হয়েছে, হেমলক সোসাইটিতে সেকেন্ড হাফে না দেখানোর অনেক কিছু ছিল, কারণ ওই ক্লাসগুলো নিচ্ছিল সৌমিত্র বাবু বলি, আমাদের হ্যাঁ ব্রাত্য বসু বলি, ওরা ওই ক্লাসগুলো নিচ্ছিল যে সুইসাইড করার কি কি পদ্ধতি আছে, কোথায় কাটলে লাগবে কম, কোথায় করলে মরবে তাড়াতাড়ি, এই জিনিসগুলো এন্টারটেইন করে রাখছিল। বাট এই গল্পটা তো আর এগোনোর মতো কিছু জায়গা নেই। এবার এখানে কি করেছে, রোমান্টিক জিনিসটাকে হাইলাইট করে দেখানোর চেষ্টা করেছে সেকেন্ড হাফে, এবং যেটা ওয়ার্ক করছে না। কৌশানীর পারফরমেন্স ভালো না, মানে এখনো পর্যন্ত আমার আমার দেখা কৌশানীর বেস্ট পারফরমেন্স হচ্ছে বহুরূপী। তো কৌশানীর পারফরমেন্স অন্য লোকের ভালো লাগতে পারে, বাট আমার আমার কৌশানীর পারফরমেন্স এই সিনেমাতে ভালো লাগেনি। এবার কৌশানীর পারফরমেন্স যেহেতু ভালো লাগছে না, আমরা কাইন্ড অফ ওই যে ক্যারেক্টারটা আনন্দকর, ওই ক্যারেক্টারটাকে সেম ভাবেই প্লে করতে দেখছি পরমদাকে। তবুও পরমদা যেহেতু নিজের একটা চার্ম আছে, মানে মহিলাদের মধ্যে একটা ফ্যান ফলোয়িং বেস আছে, তো সেই দিক থেকে বার করে দিচ্ছে পরমদা। যাই হোক, তো ওই জিনিসগুলো, এবং যেহেতু গল্প আর কিছু নেই, তো দেখে মনে হচ্ছে বাস্তবে শুয়ে আছিস ভাই, শুয়ে থাক, আমিও দেখছি, আর কি করবো, আর কিছু করার নেই। তো সেকেন্ড হাফটা পুরো ঝুল, মানে বিশ্ব জালি সিনেমা সেকেন্ড হাফটা। ফার্স্ট হাফটা ঠিকঠাক, ওই ডিসেন্ট এবং খুবই বিলো অ্যাভারেজ একটা সিনেমা। সৃজিত মুখার্জির আরো একটা, যেটা সৃজিত মুখার্জি না বানালেও পারতো, বাট সৃজিত মুখার্জি ইন্টারভিউতে বলছে, এবং সেটা খুললাম বলছে। একটা ইন্টারভিউয়ার সৃজিত মুখার্জিকে প্রশ্ন করলো যে সবসময় আমরা দেখি পার্ট 1 ভালো হয়, পার্ট 2 ভালো হয় না, তো রিসেন্ট টাইমে যতগুলো সিনেমার পার্ট 2 বেরিয়েছে সেগুলো পার্ট 1টাকে ম্যাচ করতে পারছে না। সৃজিত মুখার্জি তখন তাকে রিপ্লাই দিচ্ছে যে কিন্তু সেগুলো ব্যবসায়িক ভাবে সফল, যেই পার্ট টু গুলো পার্ট 1 কে ম্যাচ করতে পারছে না, কিন্তু সেগুলো ব্যবসায়িক ভাবে সফল। তাতে তুই তার ইন্টেনশনটা বুঝতে পারবি সিনেমা বানানোর, যে সিনেমাটা সে কেন বানিয়েছে। এবং এটাই হচ্ছে 50-50, ওই আর কি ঠিকঠাক। ফার্স্ট হাফটা দেখলি, এনজয় করলি, ঠিক আছে। সেকেন্ড হাফে যাদের একটু রস রস মানে রসে ভরা জিনিস দেখতে পছন্দ, তারা সেকেন্ড হাফটা একটু দেখতে পারে, এই আর কি। তো আমাদের রসে ভরা দিয়ে মনে পড়লো স্বর্ণজ্যোতির কাছে আমরা যাব। স্বর্ণজ্যোতি কিশোর, আমি স্বর্ণজ্যোতি রিভিউটা দেখছিলাম, তারপরেই পডকাস্টে চলে এলাম।
কিসব জাকুজি টাকুজির মধ্যে বসে ব্যাপার স্যাপার আছে, তুই আমাকে ওই আমি আমি জাকুজি একটা ব্যাপার সিনটার একটা বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি একটা ব্যাপার বলি, শোন। এই শুভম যেটা বললো রসের যে ব্যাপারটা বা জাকুজি নিয়ে অনেকেই লিখছে, আমরা না এটা অ্যাকচুয়ালি বলে খুব ভুল করছি। ভুলটা কোথায় হচ্ছে, অ্যাকচুয়ালি যারা সিনেমাটা দেখেছি, দেবজ্যোতি দেখেছি, শুভম বা সৌম্য, আগেকার দিনের বাংলা সিনেমাতে কি হতো যে দুটো বোল্ড সিন বা একটা বোল্ড সিন হয়তো রয়েছে, সেটার ডিউরেশন হচ্ছে কি 2-3 মিনিট, যেটা টক অফ দ্য টাউন হতো, যেটা নিয়ে অনেক মাতামাতি হতো। এবং ওই সিনগুলো রাখার কিন্তু দুটো কারণ থাকতো। এক, তখনকার দিনের মার্কেটিং এর জন্য ওটা খুব হেল্পফুল হতো, যে ভাই এই সিনেমাতে এরকম কিছু সিন আছে যেটা শুনে পাবলিক দেখতে আসবে। আর দুই, ওরকম যে একটা সিন যে রাখা হয়েছে তার একটা কনটেক্সট থাকতো, তার একটা গল্পে প্রয়োজনীয়তা থাকতো। আজকে ঐশ্বরিয়া রাই আর ঋত্বিক রোশনের এই যে গুজারিশ বলে যে ফিল্মটা, যে একজন অসুস্থ আরেকজন তার কেয়ারটেকার টাইপের, এরকম একটা লাভ স্টোরির মধ্যে যৌন দৃশ্য ঢোকানোর খুব দরকার আছে কি? নেই। আমরা অলরেডি তাদের প্রেমটা ফিল করতে পারছি। আজকে ইশাক যাদের মতো একটা ফিল্ম বা মন পতঙ্গের মতো একটা ফিল্ম, সেখানে সেক্সের গুরুত্বটা রয়েছে, কারণ ওটা অলরেডি রোমান্সটাকে আরো বেশি অ্যাম্পলিফাই করছে। এবং ওরা ঠিক যেই আছে, জায়গা থেকে উঠে আসছে, সমাজের যে জায়গা থেকে উঠে আসছে, হ্যাঁ, সেই জায়গাতে তোকে ওই জিনিসটা দিতে হচ্ছে। ওদের প্রকাশ ভঙ্গিটা ওরকম। ইশাক ওরকম, জাদেতে হ্যাঁ, আমরা দুটো একদম, রক্তটা ছেলেমেয়ের প্রেম দেখছি, বা হ্যাঁ, কবির সিং এ হ্যাঁ, আমরা দেখছি যে একটা অত্যন্ত ডমিনেন্ট একটা ছেলে আর একটা মিক মেয়ে, যে তাদের ভালোবাসার মধ্যে এগুলো রয়েছে। কিন্তু আবার এই জিনিসটা, এই সেম জিনিস আমরা 22শে শ্রাবণে যখন গানের মধ্যে যখন দেখি, রাইমার সাথে অভিজিৎ, মানে রাইমার সাথে পরমব্রতরী যে গানের মধ্যে সিকোয়েন্স আসছে ওরকম, আমরা কিন্তু মনে করি না যেটা আননেসেসারি, আমাদের ভালো লাগে, মনে হয় যে দিস ইজ দ্য পার্ট অফ দ্য রোম্যান্স। ঠিক আছে, ন্যাচারাল মনে হয়। এখানে যখন দেখানো হয় অপ্রয়োজনীয় এবং আনন্যাচারাল মনে হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে ভাই, লিটারালি তুমি কোনো সিন যখন রাখছো সিনেমাতে, ইট শুড হ্যাভ আ কনটেক্সট অর আ মিনিং। উইদাউট ইট, ইট ইজ জাস্ট আননেসেসারি। এবার তুমি আননেসেসারি টকিং পয়েন্ট বানানোর জন্য যে লোকে এটা নিয়ে কথা বলবে, এবার খাও বাস, লোকে এটা নিয়ে খিল্লি করছে। কারণ হেমলক সোসাইটিকে মানুষ যেরকম ভাবে মনে রেখেছে, তার মধ্যে কিন্তু এসবের কোনো গল্পই ছিল না, সেখানে অন্যরকম গল্প ছিল। এবং হেমলক সোসাইটির ওই যে স্কুলের মতো একটা ক্লাবের যে একটা সংগঠনের যেটা মানে গুপ্ত একটা ট্রিটমেন্ট, ফাইট ক্লাব মার্কা, হুম, ইউ হুম, ক্যানট হুম, টক অ্যাবাউট ফাইট ক্লাব, তুমি এখানে রয়েছো, ওটা বেসিক্যালি রিহ্যাবিলিটেশন সেন্টারের মতোই, বাট উইথ সাম টুইস্ট। ঠিক আছে, সেসব তো এখানে নেই, এখানে তো সেসব নেই। এবং আমি একটা সূত্রে খবর পেলাম, ইট মাইট বি ট্রু অর ফলস, আমি দাবি করছি না যে এটা একদম আমি শুনেছি মানে একদম খাঁটি। এই সিনেমাটা নাকি 8 দিনে নাকি শুটিং হয়েছে। ভালো করে যদি ভেবে দেখিস, শুভম বা সৌম্যকে বলছি, গোটা সিনেমাতে আমরা দুটো লোককে কথা বলতে দেখেছি, আর মাঝে মাঝে মন্টাজের মতো শট, কখনো কালিম্পং এ, নয়তো কখনো এই অনিন্দ বলে ক্যারেক্টারটার ফ্ল্যাটে, নয় কখনো বিশ্বনাথ বসু। গোটা ফিল্মে হার্ডলি 5 থেকে 6টা লোকেশন আছে। ঠিক আছে, আর অধিকাংশই তার মধ্যে বাড়ি ঘর দোর। এত সস্তায় যদি তুমি কাজ যদি করো, একটা কথা আছে, সস্তার 3 অবস্থা। সিনেমাটা প্রথম 2-3 দিন প্রচুর কামিয়ে নেবে, এবং সেই রেটে গালাগালিও খাবে, প্রচুর গালাগাল খাচ্ছে। ইভেন কি সৃজিতের বন্ধুবর্গীয় যে সমস্ত 5-6টা ডিরেক্টর বা ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার যারা বলছে সিনেমাটাকে ভালো, তারা কিন্তু প্রচুর গালাগালি খাচ্ছে। সেটা তুমি তো কৌশিক নিয়েছো গাঙ্গুলি হোক। টিকটকে। হুম। তুমি তো নিয়েছো টিকটকে। ভাই, তোর 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 হাড়ির খবর আমি ভাঙবো এখানে, সৌম্য? তুই যে আমার হাড়ির খবর ভাঙবি, আমি ভাঙবো তোর হাড়ির খবর, খুলবো মুখ। হ্যাঁ, আমি তপজিৎ মিত্রকে কোনো গালাগাল দিইনি, তপজিৎ মিত্রকে আমি কোনো গালাগাল দিইনি, আমি আচ্ছা, আমার অন এখানে ফোন কোয়েশ্চেন কথা আছে, বলেছি। এই লোকটা কি? শোন, এই লোকটা জানেই না কে। তপজিৎ মিত্র হচ্ছে গিয়ে তোর একজন ইউটিউবার বা ফেসবুকার বলতে পারিস, কমেডি ভিডিও ক্রিয়েটার। ঠিক আছে, নিজেই আচ্ছা, কমেডি মোটামুটি, ওকে, কমেডি ভিডিও ক্রিয়েটার।
এবং এদের প্রবলেমটা কি হচ্ছে, এদের এদের মতো আরো 3-4টে আছে, এদের ওই ইনস্টাগ্রাম আর ফেসবুকে প্রচুর ফলোয়ার, ঠিক আছে। এবার এরা সারাদিন ফেসবুকে স্টোরি দিতে থাকে, কখনো জামা কাপড় খুলে, কখনো জামা কাপড় পরে, কখনো নাচছে গাইছে, ঠিক আছে। এরা হচ্ছে কি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে। এবার এদেরকে এই সিনেমাগুলোর প্রমোশনে ডাকা হয় বা প্রিমিয়ারে তো ডাকা হয়, এরা কিন্তু সারা বছর রিভিউ করে না, এদের কোনো চাপ নেই। এরা কিন্তু আমাদের মতো এরা কিন্তু আমাদের মতো কুত্তার মতো খাটে না কিন্তু, ঠিক আছে। এবার এরা হচ্ছে গিয়ে ওই ঢপের মা, বন্ধুর সাথে কলেজ লাইফে সেক্স, মদ, বিড়ি, গাঁজা নিয়ে কমেডি করে ফেসবুকে। যেই কমেডিগুলো আমরা ছোটবেলায় ইয়ার্কির ছলে মারতাম, সেগুলো এরা এখন স্কিটের মতো পারফর্ম করে, আর প্রচুর গান্ডু এদেরকে ফলো করে, ঠিক আছে। মানে এদেরকে যারা ফলো করে তাদের মতো স্যাডার পার্সন আমি জীবনে দুটো জানি না, ঠিক আছে। মানে এদের এগুলো দেখে এগুলোকে হাসি পায়। এবার এই এই মূর্খগুলোকে ডাকে, আর এই মূর্খগুলো গিয়ে জেনে বুঝে একটা খারাপ সিনেমার প্রশংসা করবে। এবারে প্রবলেমটা কোথায়, ধর এই লোকটা আজকে বললো, ঠিক আছে, এর কথা শুনে লোকে দেখতে গেল। ইন্টারাপ্ট করছে একটা জিনিস, যদি সে ইউটিউবার, সে কি করে আমি জানি না, আমি তো চিনিও না। ধর আমরা সিনেমা দেখি, আমরা 4 জনের সিনেমা দেখি, টেস্ট আলাদা হতে পারে, দেখি, আমাদের সেন্স আছে। তো যে লোকটা সিনেমা চর্চা করে না, সিনেমার যাপন নেই, সে ভালো বা খারাপের পার্থক্যটাই বা কি করে করতে পারে? আমাদের একটা রেফারেন্স পয়েন্ট আছে, তো আমি তোকে এদের ব্যাপারটা বলছি, শোন। যে লোক সারা বছর সিনেমা দেখে না, শুধুমাত্র স্পেসিফিক হিরোর ফিল্ম এলে দেখতে যায়, বা স্পেসিফিক দুর্গাপুজোর অকেশনে বেরিয়ে দুটো ফিল্ম দেখলো, সে তো লাইফে কিছু ফিল্ম তো সে অবশ্যই দেখেছে। দেখ, একটা সিনেমার তুমি রিভিউ করো, তুমি সারা বছর রিভিউ করো না, কিন্তু আজকে তুমি রিভিউ করছো, তুমি করো, কোনো অসুবিধা নেই। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি কমেডি ক্রিয়েটার বলে তুমি সিনেমার রিভিউ করতে পারবে না। অবশ্যই তুমি করো, 1000বার করো, কিন্তু করো সৎ ভাবে, ঠিক আছে। তুই এর রিভিউ পড়ে না তোর মনে হবে যে, আর জানিস তো, চাটুকারদের প্রত্যেকের, কারণ এটা তো মিথ্যা কথা বলছে বেসিক্যালি, ভেতরে সত্যিটা লুকিয়ে রেখে বাইরে মিথ্যা কথা বলছে, এদের কথা বলার ঢং দেখবি একই রকমের হয়। এবারে আমি ওকে একটা কথা লিখলাম, সেখানে 10 জন এসে লাইক করলো, সেটা দেখে ও জ্বলে গেল। ও আমাকে কৌশিক গাঙ্গুলির রিভিউ আটকে আমাকে বলছে, না কিছু লোক তো চোদন টাইপের হয়, এই টাইপের হয়, সেই টাইপের হয়, এই দেখো কৌশিক গাঙ্গুলির রিভিউ। আরে কৌশিক গাঙ্গুলি নিজে একটা অযোগ্য বানিয়েছে, ঠিক আছে, ওনার তো কিলবিল সোসাইটি ভালো লাগবেই। এখানে আমি কৌশিক গাঙ্গুলির আমি অনেক সিনেমায় দেখেছি, আমার খুব ভালো লেগেছে সেটা। কৌশিক গাঙ্গুলি সেটা হচ্ছে, ধর তুই যখন একটা, না আমি বললাম, তুই তারপরে এটার পরিপ্রেক্ষিতে বল যে একটা ধর সিস্টেমে যখন আছে, একটা ইকো সিস্টেমে, তো তখন তো কোথাও গিয়ে যে আমি আমার যে সহকর্মী তার কাজটা সাপোর্ট করে দিই, এটার কোথাও গিয়ে তো একটা এক্সপেকটেশন থাকতে পারে। আচ্ছা সৌম্য, তুই মাথা কাটছে, তুই বল, তারপরে আমি স্বর্ণর কাছে যাচ্ছি। এই যে এটা তো দেখ, সবসময় আমি ধর আজকে আমি সৌম্যর কোনো একটা ভিডিও আমাকে পাঠিয়ে বললো, আমি একটা একদম ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে বললো যে দাদা তুমি বলো ভিডিওটা কেমন। আমি হয়তো দেখলাম যে ভিডিওটা হয়তো খুব ভালো হয়নি, বাট আমি ওর সাথে সম্পর্কের খাতে বলেছিলাম না ভালো হয়েছে। এটাও কি কখনো হয়? সৌম্য তুই বল, তুই তো অনেককে চিনিস, ইন্টারভিউ করিস। এরকম আমার চেনাশোনাই অনেক সময় হয়েছে, যেরকম একটা ছবি যেরকম ভালো হয়নি, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক, তো যে আমি নিজেও অনেককে বলেছি যে এই ছবিটার একটুখানি প্রমোশন করে দাও, যেটা আমি প্রমোশনাল টিমে যখন থাকি। তো এবার মানে চেনাশোনার মধ্যে যখন থাকে বা যখন ভালো সম্পর্ক থাকে, তখন তাকে না বলা যায় না। এবার ধরো আমি, স্বর্ণজ্যোতিদা বা শুভম বা দেবজ্যোতিদা, আমরা হচ্ছি মানে খুবই একটা মানে ভালো বন্ধু। এবারে হয়তো তোমার কোনো কাজ এসেছে, মানে স্বর্ণজ্যোতিদার কোনো কাজ এসছে, এবার আমি কি তখন সমালোচনা করবো, যখন সারা 12 মাস তার সঙ্গে কথা বলছি, তার সঙ্গে আলোচনা করছি? এবার আমাকে তো তার কাজটাকে তো ভালো বলতেই হবে, তাহলে তো অন্য লোকেরা তো তাহলে সেটা বলার সুযোগ পেয়ে যাবে যে এর সঙ্গে দেখো 12 মাস থাকে, এর কাজকেই সমালোচনা করছে। তাহলে যেটা বলবি যে কৌশিক গাঙ্গুলি ভালো রিভিউ দিয়েছে, এটা দেখ, এটা আমার মনে হয় না যে, দেখ আমি কিলবিল দেখিনি, বাট আমি তোদের রিভিউ দেখেছি, আমার মোটামুটি একটা আন্দাজ হয়েছে। আমার এটা মনে হয় না কোথাও গিয়ে যে তুমি একই ইন্ডাস্ট্রিতে আছো, মানে ওই মানে প্লেইং অ্যালাউ, মানে বাংলায় বললে, গোদা বাংলায় বললে প্লেইং অ্যালাউ, যে তারাও খুব ভালো করে গালি গুছি তৈরি হচ্ছে। কৌশিক গাঙ্গুলি নিজেরা লাস্টে 2-3টে সিনেমা যে খুব ভালো তা নয়, অযোগ্য খুব একটা ভালো ছবি নয়, তার কিলবিল সোসাইটি তো দূরের মুখ থেকেই আমি শুনলাম জানি। তো এখানে আমার যেটা মনে হয় যে, আমি এই যাদের কথা বলছিস তাদের কথা বলছি না, আমি স্পেসিফিক্যালি কৌশিক গাঙ্গুলির কথা বলছি,
এরা জেনে বুঝে হয়তো এদেরকে এটা বলতে হচ্ছে, কারণ তারা একটা সহাবস্থানের ব্যাপার চলে আসে। আর এই ইউটিউবার আমি এদেরকে ফলো করি না, তো জানি না। লেট মি টেল ইউ ওয়ান থিং। তোরা যে পয়েন্টগুলো বললি না, সহাবস্থান, আমরা একসঙ্গে রয়েছি, ইমোশনাল ঝামেলা হবে, প্রবলেম হবে, আই এগ্রি উইথ অল দিস থিংস, বাট দিস ইজ নট দ্য অল থিং উই শুড বি রিয়েলি কনসার্নিং অ্যাবাউট। এখানে কিন্তু অন্য একটা ব্যাপার রয়েছে, এখানে একটা লং টার্ম ব্যাপার রয়েছে। দেখ, আজকে লোকে কৌশিক গাঙ্গুলির প্রশংসা শুনে সৃজিত মুখার্জির ফিল্ম দেখতে যাচ্ছে। যখন সে হল থেকে সিনেমাটা দেখে বেরোচ্ছে একটা ডিসডেন নিয়ে, তখন কিন্তু তার কৌশিক গাঙ্গুলির ওপরেও মটকা গরম হচ্ছে, সৃজিত মুখার্জির ওপর মটকা গরম তো হচ্ছেই। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কি, তার কিন্তু ভরসা উঠে যাচ্ছে যে আচ্ছা এরা নিজেদেরকে তোষামত করছে, টাকাটা তো আমার নষ্ট হলো। এই যে বাংলা সিনেমা দেখে না, আরজি করের ইনসিডেন্টের সময় বাবলি বা পদাতিক চললো না, কিন্তু স্ত্রী 25 কোটি কামালো। আমি বলছি না যে ওই 25 কোটি টাকাটা বাঙালি অডিয়েন্সের পকেট থেকে এসছে। কলকাতায় যত হিন্দিভাষী থাকে তারা বাংলা সিনেমা দেখে না, তারা হিন্দি সিনেমা যায় দেখতে, কিন্তু ওই টাকাটার 1/4 তো কোনো বাঙালির পকেট থেকেই গেছে। এই যে বাঙালিরা আজকে বাংলা সিনেমা দেখে না এবং সেটাকে তারা গর্ব করে বলে বুক ফুলে যে ধ্যার বালের বাংলা সিনেমা দেখি না। এই যে বস্তির ছেলে পচা বলে একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে, ভালো কন্টেন্ট ক্রিয়েটার, রোস্টার, ও নিজে এই যে গাড়ি চাপার ইনসিডেন্ট যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো বলছিলাম, ওইটা নিয়ে বলাতে ও ওপেনিং এই বলছে যে আমি বাংলা সিনেমা লাস্ট কবে দেখেছি ভুলেই গেছি। নাও সি, দে আর প্রমিনেন্ট বেঙ্গলি ক্রিয়েটার, তাদেরকে লাখো লাখো লোক ফলো করে, তারা এই কথাটা ওপেনলি বলতে পারছে এই জন্যই তো। ভাই, আমি আজকে সৌম্যকে খুব তেলালাম, সৌম্য বাজে ভিডিও বানায়, আমিও একটা বাজে ভিডিও বানালাম, সৌম্য আমাকে তেলালো। আমাদের তেলানি মার্কা কথাবার্তা শুনে লোকজন এসে এটা রিয়েলাইজ করলো যে আমিও ডপ মারি, সৌম্যও ডপ মারে। দুদিন বাদে দুজনেরই চ্যানেল কিন্তু ডাউন হয়ে গেল, লাভের লাভ কিন্তু হলো না। আমি বলছি না যে কৌশিক গাঙ্গুলি এখন সৃজিত মুখার্জিকে রোস্ট করুক বা শুয়ে শুয়ে রিপ্লাই দিক, তাই সৃজিত তুমি কি বানিয়েছো এটা বালের সিনেমা, কিন্তু ভাই এমন ভাবে তুমি বলো যাতে যে, আর সব থেকে বড় কথা, এটা কৌশিক গাঙ্গুলির জন্য নেই, এটা আমি অল ওভার ইন্ডিয়া বা সমস্ত জায়গাতেই দেখি, হলিউডে না ডিরেক্টরদেরকে চাটে, এই আমাদের এই বলিউড আর এখানে কেউ কাউকে নিয়ে প্রাণ খুলে কথা বলে না, হয়তো পেছনে বলছে, পাবলিকলি বললে পরে পাবলিকেরও মনে হয় যে না ঠিক আছে চলো। আর সব থেকে বড় কথা, তুমি এরকম ঢপের সিনেমা বানাবেই কেন যেটা বলা নিয়ে এত কিছু ভাবতে হবে? তুই একটা কথা বল, এই এক মিনিট সৌম্য দাঁড়া, এই মুহূর্তে তুই বুক মাই শো খুললে পরে সৃজিত মুখার্জির 2খানা সিনেমা চলছে, সত্যি বলে সত্যি কিছু নেই, এখনো নন্দন হাউসফুল যাচ্ছে, লোকে দেখতে যাচ্ছে। ভাই তুই লিটারালি 2 মাসের মধ্যে ইউ আর ব্রিঙ্গিং অ্যানাদার ফিল্ম। 23শে জানুয়ারি থেকে 23শে এপ্রিল হয়নি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 2.5 মাসের মধ্যে তোমার ব্যাক টু ব্যাক 2টো ফিল্ম আসছে। ডিসেম্বর মাসে তোমার ওয়েব সিরিজ এসছে, অক্টোবর মাসে তোমার সিনেমা এসছে। আবার আমি বলছি, একটা ইন্টারভিউতে ওয়ার্কাহলিকের ডেফিনেশন দিচ্ছে। ভাই আমি একবার একজনকে বলতে শুনেছিলাম, আরে স্পয়লার শুধুমাত্র থ্রিলার সিনেমার হয়, অন্য সিনেমার স্পয়লার কি? ভাই তোর কি মনে হয় যে লোকজন মানে ঘাসে মুখ দিয়ে চলে? ওয়ার্কাহলিক মানে তুমি 6 মাসে 5টা ফিল্ম বানাও, তাহলে তুমি ওয়ার্কাহলিক। আর যেই লোক পরিশ্রম করে 2 বছর ধরে রিসার্চ করে একটা ফিল্ম তৈরি করতে, তার মানে তার মতো অলস ফিল্ম মেকার তো এক্সিস্টই করে না। প্রশান্ত নীল 4 বছর ধরে কেজিএফ বানিয়েছে, খুব অলস ডিরেক্টর। রাজামৌলি 4-5 বছর ধরে বাহুবলী বানিয়েছে, একদম ল্যাদ মারা ডিরেক্টর সালা, তাই না? আমি যেটা বলছিলাম যে সৃজিত মুখোপাধ্যায় এই মানে যে হেড কমেন্ট সেগুলোতে উনি পাত্তাই দেন না। উনি নিজে রিসেন্টলি শুধু একটা নয়, উনি যে শোন একটা কথা বলি, শোন, উনি যে পাত্তা দেয় না, উনি যদি পাত্তা দিত তাহলে এত হেড কমেন্টই আসতো না, বুঝলি? ওই ইনসিকিউর হয়ে লোককে ব্লক করে আমাকে নিয়ে মিম বানিয়ে তো মিমারদের ট্রোলারদের পেট চলে, ওই সমস্ত অহংকারী কথাবার্তা না বলে না, যদি পাত্তা দিত না তাহলে হাগামার্কা সিনেমা দেখতে হতো না।
আচ্ছা সৃজিত এখানে কিন্তু মুখার্জির ভাগ্য একটা ভালো, দর্শকরা নোট করবেন, শুভম সৃজিত যেহেতু মুখার্জির না ভাগ্য ভালো সৃজিত মুখার্জির যে এখনো পদধূলি ওর সিনেমা পেয়েছে, দেখতে যায়। শুভম কিন্তু সৃজিত মুখার্জির সমালোচনাটা করছে না, এটা কিন্তু দর্শকরা দেখছে, ঠিক আছে, ভগবানও সব দেখছে। আমি এবার একটা জিনিস বলি তোর তোর যে mute আর করা, শোন mute সৌম্য, করা, না না mute। সৌম্য, তোকে আমি আরো একটা কথা বলি, শোন 1 মিনিট দাঁড়া। তুই অনেকটা বাচ্চা ছেলে, এই যে আজকে যেই কারণে এই যে যারা সারাদিন সাকিব খান দেবজিৎ নিয়ে কথা বলে বলে ওদেরকে দেখে ইমপ্রেশন খারাপ হয়ে আমাদের চ্যানেলগুলো গ্রো করছে না, এক্স্যাক্টলি সৃজিত মুখার্জির মতো ডিরেক্টরদের জন্য বাংলাতে অ্যাকচুয়ালি যারা ভালো ফিল্ম তৈরি করছে না তাদের সিনেমা লোকে দেখতে যায় না। কারণ লোকের ধারণা হয় যে ফার্স্ট বয়ের স্ট্যান্ডার্ড যদি এরকম হয় তাহলে বাকিগুলো তো ভাই আরো আরো ভাটের হবে। এবার এইটা বোঝার মতো বোধ তোর 18 বছরের মস্তিষ্কে নেই, না না ঠিক আছে? আমি সেই একটা জন্য কথা বলবো, সেই জন্য তোকে একটা ব্লক করেনি, সেজন্য তোকে ব্লক করেনি। আমি তো পা চাটবো না। আর তোর তোর ফার্স্ট বয় ডিরেক্টরকে বল, শোন সৌম্য, তোর ফার্স্ট বয় ডিরেক্টরকে বল না সৎ সাহস শব্দটা বুকে বা শরীরের কোথাও যদি থাকে না আমার সাথে কথা বলতে, না আমার মতো কোনো অনেস্ট ইউটিউবারের সাথে একবার সামনে বসে কথা বলতে। ওকে বলিস আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে আমি যেটা করছি ঠিক করছি তো। এবার একটা কথা বলবো। হ্যাঁ বল বল বল। হ্যাঁ, উনি বলেছিলেন যে মানে ওনাকে বিভিন্ন ইন্টারভিউতেই জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি এই যে তোমার ছবি এলেই যে একটা লোকে এখন নেগেটিভিটি করছে যে সৃজিত মুখোপাধ্যায় কি শেষ, সৃজিত মুখোপাধ্যায় কি শেষ, তার ছবি একদমই ভালো লাগছে না, তো এটাকে তুমি কিভাবে দেখলে? তখন সৃজিত মুখোপাধ্যায় 3-4টে জায়গাতেই বলেছিল যে হেটারদের এটাই কাজ, তাকে ভালো ছবি বানালেও এটা বলবে, খারাপ ছবি বানালেও এটা বলবে, যে প্রত্যেকদিন সকালবেলা তারা চান করবে। হ্যাঁ তো তো শোন, সৃজিতকে বলিস, সৃজিতকে জিজ্ঞাসা করিস আপনাকে যে নোলান বলা হয়, নোলান ক্রিস্টোফার নোলানের হেটার বেস একটুখানি দেখান তো ভাই, ঠিক আছে ঠিক আছে? আর ক্রিস্টোফার এবার নোলানের আমি হেটার একটা বেস কথা দেখান, বলি। ঠিক আছে? স্পিলবার্গের হেটার বেস দেখান। ওকে, আচ্ছা আমি একটু কমপ্লিট করে নিই তো। আরে ঠিক আছে, আমি এই টপিকটাই বাদ দিচ্ছি, এটা কন্ট্রোভার্সিয়াল আমি বলছি না না না, এই কথাটার সাথে এই যে সৌম্য বললো না যে ওর মানে হেটারসদের কাজই হচ্ছে ভালো সিনেমা এলেও হেট করবে, খারাপ সিনেমা এলেও হেট করবে, এই কথাটা কিন্তু মানে নিজেই দাঁড়া আমি বলছি নিজেই মানে কতটা কন্ট্রাডিক্টরি একটা স্টেটমেন্ট। সৃজিত মুখার্জির পদাতিক কিন্তু কেউ খারাপ সিনেমা বলে না, সৃজিত মুখার্জির পদাতিক কিন্তু কেউ খারাপ সিনেমা বলে না। হেটারদেরও একটা লেভেল অব্দি গিয়ে মনে হয় যে না ভাই পদাতিকের মতো সিনেমা দেখে আমি এই লোকটাকে বলতে পারি হি ইজ আ গুড ফিল্ম মেকার, কিন্তু তারপরেই যখন আমি তার এরকম একটা সিনেমা দেখতে পাই যে সিনেমাটা আমরা যে আলোচনা করছি না সিনেমাটা নিয়ে, এই জায়গাটাই আসতো না, কারণ আমার মনে হয় সিনেমাটা বানানোর দরকারই তো ছিল না কিছু, এই সিনেমাটা জোর জবরদস্তি করে বানানো, তাহলে তার আউটপুট তো এটাই হবে, তার আউটপুট অন্য কিছু হতে পারে না। তোর সৃজিত মুখার্জিকে বলবি, শোন শোন শোন, তোর সৃজিত মুখার্জিকে বলবি যে ঠিক আছে চল ধরে নাও যে হীরেমতি স্বর্ণবতী তোমাকে ট্রোল করে সংসার চালায়, রাইট? তুমি কোত্থেকে চুরি চামারি করো, টেক্কা দশমাবতার সেগুলো নিয়ে বলে প্রচুর ভিউ কমায়, রাইট? এবার তুমি একটা কথা বলো, স্বর্ণবতী তোমার অতি উত্তমকে ভালো বললো, পদাতিককে ভালো বললো, এই সিনেমাগুলোকে খারাপ কেন বলছে? তোমার সত্যি বলে সত্যি কিছু নিয়ে ট্রেলারকে আমি অত গালাগাল দিলাম, আই ওয়াজ স্কেপটিক্যাল অ্যাবাউট ইট, সিনেমাটা ভালো লেগেছে আমি ভালো বলেছি। সৃজিত মুখার্জি বেসিক্যালি জানিস তো কিছু লোক ডিনায়েলে বাঁচে, ডিনায়েলে বাঁচা মানে কি, ও নিজের সত্যির সামনে নিজেই দাঁড়াতে পারছে না, তাই প্রচুর ভাট বকছে। হেটার হেটার তৈরি হয়েছে কি করে? তুই নিজের হেটার তৈরি করেছিস তোর ভুলভাল কাজ দিয়ে, করতিস না ভুলভাল কাজ হতো না তোর হেটার তৈরি, তাই না? আচ্ছা একটা কথা আমি বলে নিই, একটা কথা আমি যখন থেকে কথা বলবে না তো। আমাদের কিলবিল সোসাইটির এটা রিভিউ ছিল, আপনারা যারা দেখেছেন তারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি তো দেখিনি, হয়তো দেখবো না।